সাদিক কি সত্যিই আর আসবে না? ও কি সত্যিই মারা গেছে? 1 বছর হয়ে গেছে, ওর কোনো খোঁজ নেই। তাহলে কি আর ফিরবে না? আমি অযথা অপেক্ষা করছি, আমি মিথ্যে আশা নিয়ে বসে আছি। মায়ের দেওয়া মেরুন রঙের শাড়ি আর গহনা পরে পাত্রপক্ষের সামনে বসে আছে ঝুম। আসল নাম ইপসিতা নিঝুম, সবাই ঝুম বলে ডাকে। ঘোমটার নিচে কোনো এক অতীতে হারিয়ে গিয়েছে ঝুম। এর আগেও একবার ওকে দেখতে এসেছিল। সেদিন বড় আপার থেকে লাল টুকটুকে একটা শাড়ি পরেছিল। চেহারার সাথে সাথে মনেও খুশি উপচে পড়ছিল, কেননা দিনটা বহু কাঙ্ক্ষিত ছিল। বৈশাখের কাঠফাটা গরমে হঠাৎই শীতল অনুভূতি বয়ে যাচ্ছিল। লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নিচু করে বসেছিল ঝুম। চোখ তুলে তাকাতেই পারছিল না। মাথা নিচু করে লাজুক ভঙ্গিতে সব উত্তর দিচ্ছিল। যাওয়ার সময় শুধু একবার চোখ তুলে পাত্রের আসনে বসা সুপুরুষের দিকে চোখ তুলে তাকায়। চোখে চোখ পড়তেই দম বন্ধ কর অবস্থায় পড়ে। তার মুচকি হাসি দেখে ছুটে পালাতে ইচ্ছে করেছিল, কিন্তু সেটা সম্ভব ছিল না। হৃৎপিণ্ডটা দ্রুত চলছিল। মনে হচ্ছিল সবাই ওর হৃৎস্পন্দন শুনে স্তব্ধ হয়ে যাবে। দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে যায়। পাত্র ওকে পছন্দ করে আর ও পাত্রকে। বিয়ের কথাও আগায়। তারপর তারপর সব শেষ। মায়ের ডাকে ঘোর কাটে ঝুমের। চোখ বেয়ে কখন পানি পড়া শুরু করেছে জানা নেই। দ্রুত চোখের পানি মুছে নেয়। ওর মা ঘুমটা কিঞ্চিত সরিয়ে ঝুমের মুখ বের করে। ঝুম এক দৃষ্টিতে চেয়ে আছে। এই দেখা দেখিতে ওর বিন্দুমাত্র ইচ্ছে নেই। হঠাৎ ওর বোনের জামাই বলে ওঠে, পাত্র কখন আসবে? সন্ধ্যা হতে শুরু করেছে। ঝুম বুঝতে পারল পাত্রপক্ষ আসলেও পাত্র আসেনি। চোখ তুলে তাকায় সামনের দিকে। বাবার বয়সে এক ভদ্রলোক ব্যস্ত ও চিন্তিত ভঙ্গিতে কাউকে ফোন করছে। তার পাশেই একজন মধ্যবয়স্ক মহিলা বসে আছেন। তিনি নিজের ঠোঁটে জোরপূর্বক হাসি ফুটিয়ে রেখেছেন। সেই হাসি বজায় রেখেই বলল, আজকে ওর একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, সেটা শেষ করেই এখানে আসার কথা, কিন্তু এখনো কেন আসতে পারছে না বুঝতে পারছি না। মনে হচ্ছে মিটিং শেষ করতে পারেনি। আপনারা তো পাত্রের ছবি আগেই দেখেছেন। আমাদের ছেলে দেখতে শুনতে শিক্ষায় দীক্ষায় কোনো দিক থেকে কম নয়। বাবার একমাত্র ছেলে, সব সম্পত্তি তো ওরই। আর আমাদের ছেলেও আপনাদের মেয়ের ছবি দেখেছে, তাই বলছিলাম। ঠিক ওই মুহূর্তে বয়স্ক লোকটা বিষণ্ণ মুখে বলল, আমার ছেলে আজ আসতে পারবে না। ভেবেছিলাম আজই পাকা কথা বলে যাব। মেয়েকে আংটি পরিয়ে অর্ধেক কাজ শেষ করব। আংটিও নিয়ে এসেছিলাম, কিন্তু ঝুম মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। ছেলে আসেনি বলে মনে মনে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জানালো। ছেলে আসলে ওর আর কিছু করার থাকতো না। বাধ্য হয়ে আংটি পরতে হতো। আর ওরা বিয়ের পাকা কথাও দিয়ে যেত। তখন আর এ বিয়ে ভাঙার সাধ্য ওর থাকতো না। কিন্তু সব খুশি গুড়িয়ে গেল বাবার কথায়। ছেলে আসেনি তো কি হয়েছে? আমরা ছেলে দেখেছি, অন্য একদিন ভালো করে দেখে নেব। আজ যখন শুভ মনোবাসনা করে এনেছেন, তাহলে আংটি ফেরত নিয়ে কেন যাবেন? আমাদের কোনো আপত্তি নেই। আপনি চাইলে আপনাদের বউকে আংটি পরাতে পারেন। বাবার কথা শুনে ঝুম চমকে ওঠে। মায়ের দিকে অসহায় মুখ করে তাকায়। দুলাভাই বাবার সঙ্গ দিয়ে বলল, জি, আমাদের কোনো আপত্তি নেই। আপনি চাইলে আংটি পরিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে যেতে পারেন। ঝুমের বুক কেঁপে উঠল। যদি সত্যি সত্যি বিয়ের দিন তারিখ দিয়ে যায়? মা তো বলেছিল ওরা শুধু দেখতে যাবে। ওকে শুধু চুপ করে বসে থাকলেই চলবে। কিন্তু এখন তো বিয়ের কথা চলছে। ঝুম আবারও মায়ের দিকে তাকালো। ওর মা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। ভদ্রলোক পকেট থেকে একটা বাক্স বের করে। বাক্সটা টেবিলের উপর রেখে আংটি হাতে নিয়ে ঝুমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, মা, তোমার হাতটা দাও। ঝুম একবার বাবার দিকে একবার দুলাভাইয়ের দিকে তাকালো। ঝুমের দুলাভাই রেজওয়ান বলল, হাত দাও ঝুম। ঝুম ভদ্রলোকের দিকে তাকালো। সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কাঁদো কাঁদো হয়ে হাত বাড়ালো। ভদ্রলোকের ঠোঁট প্রশস্ত হলো। তিনি খুশি মনে আংটি পরিয়ে দিলেন। ঝুমের গাল বেয়ে এক ফোঁটা পানি ঝরল। কারোর চোখে পড়ছে কিনা জানা নেই। ওরা চলে যেতেই ঝুম শাড়ির বদলিয়ে রান্নাঘরে গেল। ওর মা থালা বাসন পরিষ্কার করছে।
ঝুমকে দেখে আবারও কাজে মনোযোগ দিলেন। ওনার জানা আছে ঝুম কি বলতে এসেছে। দেখ, আমাকে কিছু বলে লাভ নেই। কিছু বলার থাকলে তোর বাবাকে গিয়ে বল। মা, তুমি বলেছিলে আজ বিয়ের কোনো কথা হবে না, ওরা শুধু দেখে যাবে। মেয়েদের দেখতে আসে বিয়ের জন্য। মেয়ে হয়ে জন্মেছ আর বিয়ে করবে না, তা কি হয়? ঝুম কাঁদতে লাগলো। বিয়ে তো আমি করতেই চেয়েছিলাম মা, তুমি তো জানো এতগুলো বছর ধরে আমার মনে প্রাণে একজনেরই বসবাস ছিল। বাবাই তো তার সাথে আমার বিয়ে ঠিক করেছিল, তাহলে এখন বাবা কেন এমন করছে? ঝুমের বাবা দরজার সামনে থেকে বলল, তুমি কি একটা মৃত মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করবে? তুমি অপেক্ষা করতে পারো, কিন্তু আমরা পারবো না। ঝুম বাবার কথায় চমকে ওঠে, দরজার দিকে ঘুরে বলল, সাদিদ মরেনি বাবা, আমার মন বলছে ও বেঁচে আছে। সবাই মিথ্যা বলছে, আর কিছুদিন অপেক্ষা করো। করছি, দীর্ঘ 1 বছর অপেক্ষা করছি শুধু তোমার জন্য। সাদিদ মারা গেছে, সত্যিটা মেনে নিও। যেটা ওর বাবা মা মেনে নিয়েছে সেটা তুমি কেন মেনে নিতে পারছো না? যত তাড়াতাড়ি মেনে নিবে ততই মঙ্গল। সামনের সপ্তাহ বিয়ে, ওরা সব জেনে বিয়েতে রাজি হয়েছে। ছেলে যথেষ্ট ভালো, একজন সফল ব্যবসায়ী। আমি চাই না তুমি এই বিয়েতে কোনো সিনক্রেট করো। সামনের সপ্তাহে? বাবা, তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি সাদিদকে ভালোবাসি, ওকে ছাড়া আর কাউকে না। ঝুমের বাবা ধমক দিয়ে বলল, চুপ করো মেয়ে, আর একটা কথাও বলবে না। বিয়ের জন্য প্রস্তুতি নাও। ঝুমের মায়ের দিকে চেয়ে বলল, মেয়েকে বোঝাও, নয়তো এর পরগতি ভালো হবে না। মেয়ে দিন দিন নির্লজ্জ বেহায়া হয়ে যাচ্ছে। আমি সাদিদকে সাথে ওর বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু ওকে কি বলেছিলাম প্রেম ভালোবাসা করতে? ঝুমের বাবা তর্জন গর্জন করতে করতে চলে গেল। ঝুমের মা ঝুমকে বোঝানোর জন্য এগিয়ে এলেন। ঝুম তার আগেই দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ল্যাপটপে বসে বসে কাজ করছে শুদ্ধ। ওর বাবা হুট করে ঘরে ঢুকে পড়ল। শুদ্ধ বাবার দিকে না তাকিয়ে বুঝতে পারছে ওর বাবা ওর উপর ভীষণ ক্ষিপ্ত, তাই ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। বাবার দিকে চেয়ে বলল, বলো। শুদ্ধের বাবা সারোয়ার খান রাগী কণ্ঠে বলল, কি চাইছো তুমি? তুমি নিজে বলেছো এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই, আবার নিজেই গাফলাতি করছো কেন? বিয়ে না করার হলে বলো, টেলমি। তবুও প্লিজ এভাবে সবাইকে ধাঁধার মধ্যে রেখো না। ভুলে যেও না তুমি নিজেই আমাকে বলছো তুমি ঝুমকে বিয়ে করবে। শুদ্ধ মুচকি হাসলো, তারপর বলল, কেন বিয়ে করতে রাজি হয়েছি সেটা তুমিও জানো। বিয়ে কবে, কখন, কোথায় জানিয়ে দিও, আমি পৌঁছে যাব। এভাবে হয় না শুদ্ধ, একটু দায়িত্ব নিতে শিখো। একটা মেয়েকে বিয়ে করছো, তার সাথে তোমার বোঝাপড়া থাকা জরুরি। তোমার পছন্দ হয়েছে ওকে? হ্যাঁ, মেয়ে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, উচ্চ শিক্ষিত, ভালো পরিবার, আর কি চাই? তোমার যখন পছন্দ হয়েছে আমারও হবে, সমস্যা নেই। আমি যখন বলেছি বিয়ে করব, ব্যাস করব। এর চেয়ে বেশি কিছু প্লিজ এক্সপেক্ট করো না। এখন আমার কাজ আছে। তোমার শরীর বেশি ভালো না, তুমি রুমে গিয়ে ফ্রেশ হও। সারোয়ার খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ওর ঘর থেকে চলে গেল। বুঝতে পারছে না ঠিক করছে কিনা, এই ছেলেকে দিয়ে সংসার হবে কিনা। তবে তিনি মরার আগে ছন্নছাড়া ছেলেটার সংসার দেখে যেতে চান। বন্ধ ঘরে অন্ধকারে ডুবে আছে ঝুম। সামনের সপ্তাহে ওর বিয়ে। কিছুক্ষণ আগেই বাবা আর দুলাভাইকে ড্রয়িং রুমে বসে বিয়ের আয়োজন নিয়ে কথা বলতে শুনে এসেছে। কাকে কাকে দাওয়াত দিবে, কত লোকের আয়োজন হবে, বিয়ের কেনাকাটা এসব নিয়ে লিস্ট করতে ব্যস্ত তারা। আর ঝুম অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। অনেক বছর আগের কথা, ঝুম তখন সবেমাত্র এসএসসির পরীক্ষা দিয়েছে। ঝুমের বড় বোন উর্মি অনার্স 2য় বর্ষে পড়ে। একদিন ওদের বাবার বন্ধু আওতাউর রহমান ওদের বাড়িতে এলেন। দুপুরের খাওয়া দাওয়া করলেন। বিকালবেলায় চা খেতে খেতে মেয়েদের সাথে আলাপ করলেন, কে কি করছে, কার ভবিষ্যৎ প্ল্যান কি, এসব। দুই বোনের সাথে আড্ডা জমে গেল তার। চলে যাবার 3-4 দিন পর বন্ধুর সাথে আবারও দেখা হলো। তিনি তার ছেলের জন্য ঝুমকে চাইলেন। বয়সের তারতম্যের কারণে
তিনি উর্মিকে না চেয়ে ঝুমকেই চাইলেন। বন্ধুত্বের সম্পর্ককে আত্মীয়তার রূপ দিতে চাইলেন। ঝুমের বাবাও রাজি। দুজনের ছেলে মেয়েই ছোট, তাই তারা কথা পাকাপাকি করে রাখলেন। তাদের ছেলে মেয়ে বড় হলে উপযুক্ত সময়ে ওদের এক করবেন। ঝুম যখন সবে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে তখন উর্মির বিয়ে ঠিক হলো। আর ঠিক সেই সময় ঝুমকে জানানো হলো ওর বিয়ে ঠিক হয়ে আছে। ও যেন এই বিষয়ে সতর্ক থাকে। একটা ছবিও দেখানো হয়েছিল। সেই থেকে ঝুম মনে মনে সাদিতকেই ভালোবাসতে শুরু করলো। অন্য কারোর প্রতি যেন দুর্বল না হয় সেই দিকে সতর্ক থাকতো। ওদের কখনো কথা হয়নি, দেখা হয়নি, কিন্তু ঝুম মনে মনে তাকেই ভবিষ্যৎ স্বামী মেনে নিয়েছিল। তারপর কেটে গেল কয়েক বছর। অনার্স তৃতীয় বর্ষে পরীক্ষা শেষ হলো। একদিন সাদিতের বাবা এলো। কথায় কথায় বিয়ের কথা তুলল। ওদের দেখাশোনা হলো। তারপর আংটি পরিয়ে রাখবেন বলে প্রস্তাবও দিলেন। একদিন বিকালবেলায় বাইরে থেকে এসে জানতে পারলো সাদিত এসেছে ওর পরিবারের সাথে। সেদিন ঝুমের খুশি কে দেখে। বড় আপার থেকে শাড়ি নিয়ে নিজেকে তৈরি করলো। হাসি মুখে ওদের সামনে গেল, আর চোখে সাদিতকে দেখলো। এতগুলো দিনে যে ওকে দেখার জন্য অস্থির হয়েছিল। সেদিন সাদিতের পরিবার ওকে আংটি পরিয়ে গেল। সাদিত আর্মি অফিসার, গুরুত্বপূর্ণ মিশন ছিল। মিশন শেষ করে ছুটিতে এসেই বিয়ে করবে। ঝুম আশায় দিন গুনছিল। মাসখানেক পরে হেডকোয়ার্টার থেকে খবর এলো সাদিত নিখোঁজ। ওকে পাওয়া যাচ্ছে না। ওর সাথে যারা ছিল তাদের একজন জানিয়েছে মিশনে গিয়ে শহীদ হয়েছে সাদিত। পরিস্থিতির কারণে তার মৃতদেহ আনতে পারেনি। ঝুমের স্বপ্ন চুরমার হয়ে গেল। ও বিশ্বাসই করেনি সাদিত মারা গেছে। ওর ধারণা সাদিত বেঁচে আছে। ওর সহযোগীরা মিথ্যা বলেছে। পুরো বাড়িতে বিয়ের তোড়জোড় আয়োজন চলছে। যতই দিন এগিয়ে যাচ্ছে ঝুমের দম বন্ধ হয়ে আসছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। এভাবে হুট করে বিয়ে হয় নাকি? চেনা জানা নেই এমন একটা ছেলেকে কি করে বিয়ে করবে? ওর বড় বোন উর্মি দরজা ঠেলে ঘরে ঢুকলো। হাতে মোবাইলে উৎসুক হয়ে চেয়ে আছে। ঝুমির সামনে এসে বলল, এই দেখ দেখ ছেলের ছবি, তোর বর কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। অনিচ্ছা থাকা সত্ত্বেও ঝুম শুদ্ধের ছবি দেখল, কিন্তু তার তেমন সৌন্দর্য চোখে পড়ল না। চোখ যখন একজনের মাঝে আটকে যায় তখন দুনিয়ার আর কোনো সুদর্শনা তাকে আকৃষ্ট করতে পারে না। দেখেছি, তুমি এখন যাও আপু। উর্মি ওর মনের অবস্থা বুঝতে পারল। ওর কাঁধে হাত রেখে বলল, জীবন কারোর জন্য থেমে থাকে না। ও তোর ভাগ্যে ছিল না তাই হারিয়ে গেছে। যে আছে তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা কর। তাকে গুরুত্ব দে, মনের মণিকোঠায় স্থান দে, নয়তো একদিন তাকেও হারিয়ে ফেলবি। এখন তো তাও কিছু আছে, তখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাবি। তুই যথেষ্ট বড় হয়েছিস, যেটা ভালো মনে হয় সেইটা কর। তবে যে ফিরবে না তার জন্য অপেক্ষা করে লাভ নেই। উর্মি ঘর থেকে বেরিয়ে গেল। ঝুম বিছানায় ধপ করে বসে পড়ল। সাদিক কি সত্যিই আর আসবে না? ও কি সত্যিই মারা গেছে? 1 বছর হয়ে গেছে, ওর কোনো খোঁজ নেই। তাহলে কি আর ফিরবে না? আমি অযথা অপেক্ষা করছি। আমি মিথ্যে আশা নিয়ে বসে আছি। ঝুম আর কিছু ভাবতে পারছে না। মাথা ধরে আসছে। খাবার টেবিলে উর্মির স্বামী রেজওয়ান, তাদের 4 বছরের ছেলে উমর, ঝুমের বাবা মা, ঝুমের ছোট ভাই জাইন, ছোট মামা মতিউর, ছোট মামি মায়া খেতে বসেছে। দুলা ভাই, ঝুমের বরকে তো দেখলাম না। আপার কাছে শুনেছি এই বাড়িতে আসেনি, কেউ তাকে সামনাসামনি দেখেনি। এভাবে হুট করে বিয়ে কেন দিচ্ছেন? ছেলে সম্পর্কে আর একটু খোঁজখবর করা উচিত ছিল না? ঝুমের বাবা গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, ছেলের বিষয়ে আমি খোঁজ খবর করেছি। রেজওয়ানকে দিয়েও খোঁজ নিয়েছি। রেজওয়ান দেখছে ছেলেকে, কথাও বলেছে। তাই মনে হচ্ছে কোনো সমস্যা হবে, কিংবা আমরা ভুল করছি। ঝুম তো দেখেনি। বিয়ের আগে ওর সাথে দেখা সাক্ষাৎ হওয়া উচিত ছিল না? তোমার ভাগ্নি তো বিয়েই করবে না, ছেলে দেখে কি করবে? কিন্তু করেছে তো। আমার মনে হয় ছেলেকে একবার এ বাড়িতে আসতে বলা উচিত। বিয়ের আগে সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, এমনকি ঝুমের সাথেও। ঠিক আছে, আমি তোদের বাবার সাথে কথা বলবো। ঝুম খেতে খেতে বাবার দিকে তাকালো। ওর বাবা কিছুক্ষণ ভেবে বলল, ঝুম জানতে পারলো তার হবু বরের নাম শুদ্ধ। সে কি করে, পড়াশোনা ব্যাকগ্রাউন্ড কিছুই জানা নেই। আজ শুধু নামটা জানতে পারলো, তার নাম শুদ্ধ।
সে নামের মতোই কি শুদ্ধ? পরের দিন ঝুমের বাবা জানালো শুদ্ধ এ বাড়িতে আসবে না, বিয়ের আয়োজনে সকলেই ব্যস্ত। আর শুদ্ধ একা একা শ্বশুর বাড়িতে আসতে লজ্জা পায়। ঝুমের সাথে বড়জোর বাইরে কোথাও 1 ঘন্টার জন্য দেখা করতে পারবে। সে কথাই রইল। ছোট মামা ঝুমকে শুদ্ধের সাথে দেখা করাতে নিয়ে গেল। যদিও ঝুম যেতে রাজি ছিল না, ওর ছোট মামা অনেকটা জোর করে নিয়ে যায়। ঝুমের বাবা ঝুমকে বারবার করে সাবধান করে দিয়েছে যেন উল্টোপাল্টা কিছু না করে। আর মাত্র 4 দিন বাকি আছে বিয়ের। সব আয়োজন করা শেষ, আত্মীয় স্বজনকে জানানো হয়ে গেছে, সবাইকে দাওয়াত করা হয়ে গেছে। আগে একবার এঙ্গেজমেন্ট হয়েছিল, সেটা সবাই জানে। এবার যদি বিয়ে ভেঙে যায় তবে সমাজে মুখ দেখাতে পারবে না। ঝুমের পরিবার কিছুটা সেকালে বনেদি পরিবার। ছোটখাটো বিষয় নিয়েও তাদের হাজারবার ভাবতে হয়। কোনো কিছুই আঙুলের ফাঁক দিয়ে বের হতে পারে না। আভিজাত্য থাকলেও তাদের চালচলন, কথাবার্তা, কাজে কর্মে বানিদিয়ানার ছোঁয়া আছে। বিকালবেলায় ঝুমের মামা ঝুমকে শুদ্ধের সাথে দেখা করাতে নিয়ে গেল। শুদ্ধ একটা রেস্টুরেন্টে অপেক্ষা করছিল। ছোট মামা আর ঝুম রেস্টুরেন্টে ঢুকতেই শুদ্ধকে পেয়ে গেল। শুদ্ধের সামনে একটা ল্যাপটপ রাখা, কপালে চিন্তার ভাঁজ। মনে হচ্ছে কিছু একটা মিলছে না, যেটা ও চাইছে। ল্যাপটপের পাশে রাখা সাদা রঙের কফির মগটা হাতে নিয়ে এক চুমুক দিয়ে পকেট থেকে মোবাইলটা বের করলো। মোবাইলের স্ক্রিনে চেয়ে কাউকে কল করছে। ঝুমের মামা দূর থেকে শুদ্ধকে পর্যবেক্ষণ করে ঝুমকে বলল, তোর বাবা দেখি তোর জন্য মডার্ন কাজ পাগলা একটা ছেলে চুজ করেছে। মেয়ে দেখতে এসে সে কাজে ব্যস্ত। আমি যখন তোর মামিকে দেখতে গিয়েছিলাম তখন আমার বুক ধুকপুক করছিল, কোনো দিকে মনোযোগ দিতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল সে দেখতে কেমন হবে, কি পরে আসবে, তার চোখ, চুল, নাক, ঠোঁট কেমন হবে, লম্বা না খাটো হবে। তাকে দেখে আমার পছন্দ হবে তো? আর আমাকে পছন্দ করবে, নিজেকে ভালোভাবে সবার সামনে উপস্থিত করতে হবে, যাতে কেউ রিজেক্ট করতে না পারে। একটা ভালো লাগা, একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। আর একে দেখো, নিরামিষ। মামা ঝুমকে নিয়ে শুদ্ধের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। শুদ্ধ কান থেকে মোবাইল রেখে চোখ তুলে তাকালো। বসা থেকে দাঁড়িয়ে গিয়ে হাত বাড়ালো হ্যান্ডশেক করার জন্য। ঝুমের ছোট মামা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। হ্যান্ডশেক করতে করতে শুদ্ধ ঝুমের দিকে আর চোখে একবার তাকালো। ঝুম সাদা রঙের জর্জেটের কাপড়ের মধ্যে সাদা রঙের পাথরের একটা ড্রেস পরে এসেছে। ম্যাচিং করা ইয়াররিং, ব্রেসলেট, গলায় প্ল্যাটিনামের চেন পরেছে। খোলা চুল, ঠোঁটে শুধু লিপস্টিক। খুবই সাধারণভাবে এসেছে, যাতে ছেলেটা না ভাবে তাকে দেখার জন্য জাঁকজমক সাজ দিয়েছে। ঝুম একটা চেয়ার টেনে বসে পড়ল। শুদ্ধ ঝুম আর ঝুমের মামার দিকে চেয়ে বলল, আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলে করুন, আমার তাড়া আছে। আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না, আমাকে যেতে হবে। ঝুম আর ঝুমের মামা ওর কথায় অবাক হলো। ঝুমের মামা বলল, তেমন কিছু জিজ্ঞেস করার নেই। তোমাদের দুজনের বিয়ের আগে আলাপ হওয়া উচিত ছিল ভেবেই দেখা করতে নিয়ে এসেছি। তোমরা কথা বলো, আমি আশেপাশে আছি। ঝুমের মামা উঠে চলে গেল। ঝুম একা একটা ছেলের সাথে বসে থাকতে ইতস্তত করছে। চুপচাপ বসে থাকা ছাড়া কাজের কাজ কিছুই হচ্ছে না। শুদ্ধ ওকে পর্যবেক্ষণ করছে। ঝুম একবার মাথা নিচু করেছে তো আর একবার ডামে বায়ে তাকাচ্ছে, আঙুলে আঙুল ঘষছে। শুদ্ধ নিজেই কথা বলা শুরু করলো। দেখো, আগেই বলেছি আমি বেশি সময় দিতে পারবো না, কিন্তু তুমি আমার অনেক সময় নিয়ে নিয়েছো, কিছু বলছো না। কিছু যদি নাই বলো তাহলে ডেকেছো কেন? ঝুমের খুব ইনসাল্ট ফিল হলো। শুদ্ধের দিকে চেয়ে বলল, আমি আপনাকে ডাকিনি, আসলে আমার কিছু বলার বা জিজ্ঞেস করার নেই। ফ্যামিলির পছন্দেই সব হচ্ছে, আর সব কিছু ফ্যামিলির পছন্দেই হয়, তাই এখানে দ্বিমত পোষণ করার অবকাশ নেই। তারা যা করেন ভালোর জন্যই করেন। এক প্রকার জোর করেই আমাকে এখানে পাঠানো হয়েছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই বিয়েটা আমার জন্য স্বাভাবিক না। শুদ্ধ বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, স্বাভাবিক না? বিয়ে আবার অস্বাভাবিক হয় নাকি? তোমার কি অন্য কোথাও? না, আমার এর আগে একবার বিয়ে ঠিক হয়েছিল, জানি না বিষয়টি আপনি জানেন কি না। শুদ্ধ নির্লিপ্ত ভঙ্গিতে বলল। ও, তারপর? ঝুম ভীষণ অবাক হলো। শুদ্ধের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে স্বাভাবিক ব্যাপার। 1 বছর আগে পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয়েছিল, এঙ্গেজমেন্ট হয়েছিল, বিয়ের ডেট ফিক্সড হয়েছিল। তারপর হলো না কেন? বিয়ে কেন ভাঙলো? ভাঙেনি। তবে? পাত্র আর্মি অফিসার ছিল,
একটা মিশনে গিয়েছিল, সবাই বলে মারা গেছে, কিন্তু ওর বডি মেলেনি, তাই আমার মনে হচ্ছে ও জীবিত। কিন্তু এটা মানতে কেউ রাজি না। এটা ঠিক যে 1 বছর হয়ে গেছে, বেঁচে থাকলে এতদিন ফিরে আসতো, হয়তো আমারই ভুল। সো স্যাড। বাই দ্য ওয়ে, এতে আমার কোনো প্রবলেম নেই। বিয়ে ঠিক হয়েছিল, বিয়ে তো হয়নি, তাই ফিরে এলেও সমস্যা নেই। আর বিয়ে হলেও আমার সমস্যা ছিল না। ঝুম যত দেখছে ওকে অবাক হচ্ছে। অবাক হয়ে ওর চোখের দিকে তাকালো। ওর চোখে কিছু একটা খেলা করছে। ঝুম বুঝতে পারছে না কিসের মধ্যে যাচ্ছে। এত নির্লিপ্ত, এত বেখেয়ালি মানুষের সাথে সারা জীবন কি করে থাকবে? সবকিছু এত স্বাভাবিকভাবে কি করে নিচ্ছে, তাও বিয়ের মতন ব্যাপারে। সমস্যা কেন নেই? শুদ্ধ টেবিলে আঙুল দিয়ে কিছু কাটাছেঁড়া করছিল। ওর প্রশ্নে হঠাৎ থমকে গেল। মনে হচ্ছে উত্তরটা ওর জন্য কঠিন। তার আগে বলো, তোমার কেন মনে হচ্ছে ও জীবিত? ঝুমের কির উত্তর দেবে? হবু বরকে কি করে বলবে যে ওর মন মানে না? ও যে ভালোবাসতো তাকে, ওর ভালোবাসা, ওর বিশ্বাস বলে সাদিক বেঁচে আছে, একদিন ওর কাছে ফিরে আসবে। ঝুম ছোট করে উত্তর দিল, জানি না। শুদ্ধ মুচকি হাসলো, তারপর বলল, আমিও জানি না কেন, সমস্যা নেই। হয়তো তোমাকে আমার পছন্দ হয়েছে এর জন্য, অথবা তোমাকে আমার প্রয়োজন। শুদ্ধ রহস্যময় হাসি দিল। ঝুম গোলক দাঁড়ায় আটকে যাচ্ছে। এই ছেলেকে বুঝতে পারছে না, শুধু রহস্য আর রহস্য। পুরো বাড়ি আলোয় ঝলমল করছে। বাহারি ফুলে সাজানো হয়েছে সিঁড়ি থেকে শুরু করে পুরো বাড়ি। হলুদের স্টেজ তো নয়, যেন ফুলের রাজ্য। ঝুম নিজের ঘরে বিছানায় বসে আছে। মেঝেতে দুটো লাগেজ, দুটোই শ্বশুরবাড়ি থেকে এসেছে। ঝুমের হবু ননদ কিছুক্ষণ আগেই হলুদ আর বিয়ের শাড়ি, গহনা, কসমেটিক, প্রয়োজনীয় সামগ্রী আলাদা আলাদা দুটো লাগেজ নিয়ে এসেছিল। ঝুমের ননদের নাম সুপ্তি। তার উদ্দেশ্য ছিল ভাইয়ের হবু বউকে দেখা। চা মিষ্টি খাওয়ার সাথে সাথে ঝুমের সাথে অনেকক্ষণ গল্প করে গেছে সুপ্তি। বাড়িতে উপস্থিত মেহমানরা হলুদ আর বিয়ের লাগেজ খুলে শাড়ি গহনা দেখতে ব্যস্ত। বিয়ের জন্য ও বাড়ি থেকে বেনারসি নয়, ভারী লেহেঙ্গা দিয়েছে। লেহেঙ্গা দেখে সবার চোখ কপালে, কেউ কেউ নাক কুচকাচ্ছে। এ বাড়ির নিয়ম অনুযায়ী মেয়েরা বিয়েতে লাল বেনারসি পরে বিয়ে পিড়িতে বসে, সেখানে গোল্ডেন কালারের লেহেঙ্গা। খবরটা দ্রুত ঝুমের বাবার কানে পৌঁছে দিল ঝুমের ফুপি। ঝুমের বাবা বিয়েতে লেহেঙ্গা দিয়েছে শুনে গম্ভীর হয়ে বসে রইল। তারও সমাজে স্বনামধন্য পরিবার, কিন্তু শুদ্ধের পরিবারের থেকে তাদের কালচার অনেক আলাদা, আর তারা সেটা ধরে রেখেছে। ঝুমের দুলাভাই রেজওয়ান শ্বশুরকে বোঝানোর চেষ্টা করছে, বাবা, ঝুম এখন ও বাড়ির বউ। সব বাড়ির একটা আলাদা রীতি রেওয়াজ থাকে, যেমন এ বাড়ির আলাদা রীতি রেওয়াজ আছে। ঝুম এতদিন এ বাড়ির রীতি রেওয়াজ মেনে চলেছে। ঝুম যেহেতু এখন ওদের বাড়ির বউ হতে যাচ্ছে, তাই ওকে ও বাড়ির রীতি রেওয়াজ মেনে চলতে হবে, ওদের পছন্দ মতোই চলতে হবে। ঝুমের বাবা চেয়েছিলেন বনেদি পরিবারে মেয়েকে বিয়ে দিতে, কিন্তু পরিস্থিতির কারণে সেসব সম্ভব হচ্ছে না। আর না, এখন তার কিছু করার আছে। বছরখানেক আগে যে ঘটনা ঘটে গেছে, তাতে মেয়েটার জীবনে একটা ঝড় বয়ে গেছে। মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। ওর জীবনটা তিনি যত তাড়াতাড়ি সম্ভব রঙিন করতে চান। মেয়েকে হাসি খুশি দেখতে চান। ভালো ঘর, ভালো বর, সুন্দর একটা সংসারে রাজত্ব করবে তার মেয়ে। একবার এঙ্গেজমেন্ট হয়ে বিয়ে ঠিক হয়ে যাওয়া মেয়ের এত ভালো পাত্রের সাথে বিয়ে হওয়াকেই তিনি অনেক কিছু মনে করছেন, তাই চুপচাপ সব মেনে নিচ্ছেন। হলুদের শাড়ি পরে ফুলের গহনা দিয়ে সাজিয়ে দিল উর্মি। উর্মি জানে ঝুমের ইচ্ছে ছিল কাঁচা গাঁদা ফুল দিয়ে হলুদ সাজবে। ওর ইচ্ছে পূরণ করে দিল। সবাই ঝুমকে হলুদ দিচ্ছে, আর ঝুম ভাবছে ওর জীবনের কথা। কত স্বপ্ন ছিল হলুদ সন্ধ্যায় সাদিত ওর সাজ দেখার জন্য ওকে ভিডিও কল দেবে, আর ঝুম লাজুক ভঙ্গিতে ওর কল রিসিভ করে নিচের দিকে চেয়ে থাকবে। সাদিত ওকে মুগ্ধ হয়ে দেখবে, আর ঝুম লজ্জায় কুকড়ে যাবে। সাদিত বারবার বলবে ওর দিকে তাকানোর জন্য, কিন্তু ঝুম লজ্জায় চোখ তুলে ওর দিকে তাকাতেই পারবে না। ঝুম কল কেটে পালাবে। ওর কাজিনরা ওর এই অবস্থা দেখে ওকে ঘিরে ধরবে, আর লজ্জা দেওয়ার জন্য এটা সেটা বলবে। ঝুম বিভিন্ন ভঙ্গিতে পিক তুলবে, সাদিতকে বেছে বেছে ওর সুন্দর সুন্দর পিক দেবে। সাদিত ওকে লাভ ইমোজি দিয়ে মেসেজ করবে। এসব ভেবে ওর চোখ ভিজে আসলো। নিজেকে কন্ট্রোল করে নিল। ওর একজনের সাথে বিয়ে হতে যাচ্ছে, সারা জীবন তার সাথেই থাকতে হবে।
তাই অন্য একজনকে নিয়ে ভাবনার মানেই হয় না। একজনকে মনে রেখে অন্য একজনকে বিয়ে করার মতন বড় পাপ আর নেই। ঝুম নিজেকে শুধরে নিচ্ছে, আর ভাববে না সাদিদকে নিয়ে। এখন থেকে শুধু শুদ্ধকে নিয়ে ভাববে। শুদ্ধ ওর বর্তমান ভবিষ্যৎ। তাই মন প্রাণ দিয়ে শুদ্ধকে ভালোবাসবে, শুদ্ধের প্রতি সকল দায়িত্ব পালন করবে। এখন থেকে ওর জীবনে শুধু একটাই নাম থাকবে, সেটা শুদ্ধ। শুদ্ধের সাথে নতুন জীবন শুরু করবে। শুদ্ধ মানুষটা হয়তো ওর স্বপ্নের মতন না, সব মানুষ তো আর এক হয় না, সবার লাইফস্টাইল চিন্তা ভাবনা এক না, তাই শুদ্ধকে মেনে নেবে। ঝুম চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। জোরে নিঃশ্বাস নিয়ে চোখ খুলল। চোখ খুলে মৃদু হাসলো। তারপর নিজের হলুদ সন্ধ্যা উপভোগ করার সিদ্ধান্ত নিল। লেহেঙ্গা পরে বিয়ের সাজে নিজেকে আয়নায় দেখছে ঝুম। গয়নার বাক্স থেকে গয়না বের করে পরিয়ে দিচ্ছে উর্মি। নিজেকে রাজকুমারী লাগছে, চোখ ফেরাতে পারছে না। ওর জন্য শ্বশুরবাড়ি থেকেই মেকআপ আর্টিস্ট পাঠিয়েছে। উর্মি বোনকে দেখে বলল, মাশাল্লাহ, আমার বোনকে রাজকুমারীর মতো লাগছে। কারো নজর যেন না লাগে। দেখিস রানী হয়ে থাকবি আজীবন। ওর কপালে চুমু খেয়ে কেঁদে ফেলল উর্মি। উর্মির মা তখনই ঘরে এলো। ঝুমকে দেখে তার চোখ জুড়িয়ে যাচ্ছে। মেয়ের গালে হাত দিয়ে সেও কেঁদে ফেলল। আজকে আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে যাবে। সুখ আর ভালোবাসা কানায় কানায় পরিপূর্ণ করুক তোর জীবন। দোয়া করি যেন স্বামীর সোহাগী হয়ে সারা জীবন থাকিস, রানীর মতন সারা জীবন থাকিস। ঝুমও কাঁদছে। উর্মি আর ওর মা ওকে কাঁদতে নিষেধ করলো। ঝুম বিয়ের আসরে বসে আছে। বর এসে পড়েছে। নির্বিঘ্নে বিয়ে পড়ানো শেষ হয়েছে। বিয়ে শেষ হতে উর্মি বড় আয়না ধরলো ওদের সামনে। শুদ্ধ আয়নার দিকে তাকালো। এতক্ষণ একবারও ঝুমকে দেখেনি। ঝুমও শুদ্ধকে দেখেনি। সবার অনুরোধে আয়নার দিকে তাকাতেই দুজনের চোখ পড়ল। শুদ্ধ আয়নায় ঝুমকে দেখছে। ঝুম যে এতটা সুন্দর সেটা জানা ছিল না। ঝুমের দিকে অবাক হয়ে চেয়ে আছে। তারপর দ্রুত চোখ সরিয়ে নিল। এভাবে চেয়ে থাকলে মানুষ কি বলবে? বিয়ের ফর্মালিটি শেষ করে কনে বিদায়ের সময় হয়ে আসলো। ঝুমের পরিবারের সবাই কান্নাকাটি করছে। ঝুম নিজেও কাঁদছে। শুদ্ধের বিরক্ত লাগছে। এত কান্নাকাটির কি আছে? কেউ কি বিয়ে করে না? বাড়িতে কি ওকে না খাইয়ে রাখবে? না ওর ধন সম্পদ প্রাচুর্যের কমতি আছে? আরাম আয়েশেরও তো কমতি নেই। ঝুমের দুলাভাই রেজওয়ান শুদ্ধের হাত ধরে বলল, ভাই, ও আমার বোনের মতো। শালি হলেও বোনের চোখেই দেখেছি। আজ থেকে ওর দায়িত্ব তোমার। ওকে আগলে রেখো। ওর ভালো মন্দ সব কিছুর দায়িত্ব তোমার। শুদ্ধ মনে মনে ক্ষিপ্ত হলো, কিন্তু প্রকাশ করলো না। হাত ছাড়িয়ে নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে। ঝুমের হাত নিয়ে ওর হাতে তুলে দিল। ঝুমের অদ্ভুত লাগলো। শুদ্ধ কেমন করে ওর হাত ধরেছি। মনে হচ্ছে ছেড়ে দিতে পারলেই বেঁচে যায়। কিন্তু এই মুহূর্তে হাতটা শক্ত করে ধরা উচিত ছিল। বলা উচিত ছিল, চিন্তা করবেন না, আমি আছি তো। কিন্তু কিছুই বলল না। কয়েক সেকেন্ডের মাথায় হাত ছেড়ে দিয়ে গাড়িতে বসতে বলল। গাড়িতে উঠে বসলো ঝুম। জানলা দিয়ে পরিবারের সবার দিকে চেয়ে আছে। যতদূর দেখা গেল ওদের দেখেছে। দূরে মিলিয়ে যেতেই ঝুম ভেজা চোখে গাড়ির ভেতরের দিকে তাকালো। শুদ্ধের দিকে চোখ পড়তেই দেখলো ওর নির্লিপ্তের মতন বসে আছে। ওর ভাবাবেগ নেই। মোবাইল বের করে কি যেন করছে। ঝুমের দিকে একবার তাকাও না। ঝুম জানলার দিকে মাথা এলিয়ে রাখলো। দৃষ্টি বাইরের দিকে। কেঁদে চোখ ভাসাচ্ছে। শুদ্ধ অনুভব করছে ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঝুমের দিকে আর চোখে তাকালো। কিছু বলতে চাইলেও বলতে পারলো না। হাতটা ধরতে চাইলেও ধরতে পারলো না। মাথা সোজা করে চোখ বন্ধ করে রাখলো। ঝুমের আরো কান্না পাচ্ছে এটা ভেবে যে শুদ্ধ ওর প্রতি কতটা বেখেয়ালি। সবসময় একজন কেয়ারিং হাজবেন্ড চেয়েছিল। ঝুম আবার ফুপিয়ে কেঁদে উঠল। শুদ্ধ চোখ খুলে ঝুমের দিকে তাকালো। তুমি এত কাঁদছো কেন? আমার বাড়িতে তোমার অযত্ন হবে না? আমার বাবা, বোন, ফুপু সবাই যথেষ্ট ভালো মানুষ। তাদের সাথে তুমি ভালোই থাকবে। এবার কান্না থামাও প্লিজ। কান্নাকাটি আমার একদম ভালো লাগে না। ঝুম শ্বশুর বাড়িতে কে কে আছে সেটা শুদ্ধের মুখে জানতে পারলো। আর তখনই মাথায় একটা প্রশ্নের উদয় হলো। আর আপনার মা? শুদ্ধের সোজা সাপটা উত্তর, আমার মা নেই। তিনি বহু বছর আগেই মারা গেছেন। ঝুম প্রত্যুত্তরে শুধু শুদ্ধের দিকে চেয়ে রইল। শুদ্ধ সামনের দিকে চেয়েই ছিল। ঝুমের দিকে চোখ পড়তেই কপাল কুঁচকে প্রশ্ন করলো, হোয়াট? আর কিছু জানতে চাও?
ঝুম মাথা নাড়িয়ে না করলো। বুঝলাম না, তাহলে এভাবে চেয়ে আছো কেন? ঝুম দ্রুত মাথা ঘুরিয়ে আবারও জানলার দিকে তাকালো। বৃষ্টিতে পুরো শহর ভিজছে। বৃষ্টিরাও হয়তো ওর মতন শোকে কাতর, অথবা ওর দুঃখে দুঃখী। ঝুম বিড়বিড় করে বলছে, আজ ভিজে যাক শহর, ভিজে যাক আমার শুষ্ক হৃদয়। ঝুম বাড়িতে প্রবেশের পর প্রত্যেক পরতে পরতে বুঝতে পারলো শ্বশুরবাড়ির মানুষ অতি মডার্ন। ছোট থেকেই অন্যভাবে বড় হয়েছে, অন্যভাবে অভ্যস্ত। তাদের সাথে তাল মিলিয়ে চলতে বেশ ঝামেলায় পোহাতে হবে। তাল মেলাতে পারবে কিনা সেটা নিয়েও উদগ্রীব হয়ে আছে। ওর ননদ সুপ্তির চাল চলন, পোশাক পরিচ্ছদ, আধুনিকতার ছোঁয়া। সুপ্তি ওকে ঘরে নিয়ে যাচ্ছে। মেয়েটা যথেষ্ট মিশুক আর হাসি খুশি। শুদ্ধের ঘরে নিয়ে বলল, এটা হচ্ছে ভাইয়া, মানে তোমাদের ঘর। দেখো পছন্দ হয় কিনা। বিয়ের আগে আমি নিজের পছন্দ পুরো ঘর সাজিয়েছি, সব আসবাবপত্র নতুন এনেছি। আমার ভাইয়া রসকসীন কাঠখড় টাইপের মানুষ, তাই ঘর সাজানোর সমস্ত দায়িত্ব আমি নিয়েছি। দেখো তো বাসর সাজানো কেমন হয়েছে। ঝুম পুরো ঘর চোখ বুলালো, তারপর মৃদু হেসে বলল, অনেক সুন্দর হয়েছে। দেখতে হবে না কার পছন্দ। সুপ্তিকে ওর ফুপি ডেকে নিয়ে গেল। ঝুম এখনো বিছানায় গিয়ে বসেনি। নাকের নখটা খুলে যাচ্ছে। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ঠিক করছে, তখনই শুদ্ধ ঘরে প্রবেশ করলো। ঝুম থতমত খেয়ে গেল। হাতটা নড়ে যাওয়ার কারণে নাকে ব্যথা পেল। ব্যথায় কুকড়ে উঠে মুখে মৃদু শব্দ করলো। শুদ্ধ দরজা বন্ধ করে ওর সামনে এসে দাঁড়ালো। কিছু বলতে যেও থেমে গেল, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঝুম বুঝতে পারছে না কিছু না বলে এভাবে দাঁড়িয়ে আছে কেন। ঝুম প্রশ্ন করলো, কিছু বলবেন? শুদ্ধ মাথা চুলকিয়ে বলল, হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা কোশ্চেন ছিল। তোমার কেন মনে হয় সাদিদ বেঁচে আছে? কারণ কি? অকারণে তো আর এমন মনে হবে না। এর পেছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। তুমি কোনো ক্লু পেয়েছো কিংবা এমন কিছু দেখেছো বা শুনেছো যে তোমার মনে হয় সাদিদ বেঁচে আছে? ঝুম ওর প্রশ্ন শুনে হতবাক। শ্রদ্ধের এত ইন্টারেস্ট কেন সাদিক সম্পর্কে? আজ ওদের বাসর ঘর, বাসর ঘরে কেউ এসব প্রশ্ন করতে পারে বলে বিশ্বাস হচ্ছে না। কেন বলুন তো, আপনার এত আগ্রহ কিসের? যেভাবে প্রশ্ন করছেন মনে হচ্ছে আপনি আইনের লোক, পুলিশের মতো জেরা করছেন। শুদ্ধ থতমত খেয়ে গেল। আসলেই তো ওকে হঠাৎ করে এতগুলো প্রশ্ন করা উচিত হয়নি, তাও আজকের দিনে। না মানে এমনি জিজ্ঞেস করলাম। সেদিন বললে যে তোমার মনে হয় সে বেঁচে আছে, তাই তাই জিজ্ঞেস করলেন? আপনার মনে হয় না আজকের দিনে এসব প্রশ্ন একদম অবান্তর? আপনি আমার সম্পর্কে না জানতে চেয়ে জানতে চাইছেন আমার যার সাথে বিয়ে হয়েছিল তার সম্পর্কে। ইন্টারেস্টিং। ঝুম ভ্রু কুঁচকে চেয়ে আছে। শুদ্ধ মনে মনে নিজেকে গালি দিচ্ছে। এমন বোকামি কি করে করলো? ঝুমের দৃষ্টিতে সন্দেহের দৃষ্টি। ঝুম ওকে সন্দেহ করছে। ওর দৃষ্টি শুদ্ধের সম্পর্কে আরো জানতে চাইছে। সরি, আমার এসব জিজ্ঞেস করা উচিত হয়নি। আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি শুয়ে পড়ো। শুদ্ধ শারওয়ানির বোতাম খুলতে খুলতে ওয়াশরুমে চলে গেল। ঝুম কিছু বুঝতে পারছে না। বারবার মনে হচ্ছে কোন গোলক ধাঁধায় আটকে যাচ্ছে। ঝুম সমস্ত গয়না খুলে শুয়ে পড়ল। শুদ্ধের ভাবসাব ভালো লাগছে না। বাসর রাতে কোনো ছেলে তার স্ত্রীকে কি করে বলে শুয়ে পড়ো? ভালো মন্দ দুটো কথা বলল না, একে অপরের সম্পর্কে কিছুই জানলো না। এত গুরুত্বপূর্ণ একটা দিন এভাবে নষ্ট হবে? প্রায় 10-15 মিনিট পর শুদ্ধ ওয়াশরুম থেকে বের হলো। গায়ে পাতলা টি শার্ট আর ট্রাউজার। ঝুম ওকে বের হতে দেখে উঠে বসলো। শুদ্ধ আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ঝুম বিছানা থেকে নেমে এদিক সেদিক দেখছে। আয়নায় ঝুমকে দেখতে পেয়ে শুদ্ধ জিজ্ঞেস করলো, এভাবে কি খুঁজছো? আমি আসলে ফ্রেশ হব। ওয়াশরুম ওই দিকে। শুদ্ধ আঙুল দিয়ে দেখালো। ঝুম ওয়াশরুমের দিকে তাকালো, তারপর বলল, আমি আসলে আমার লাগেজ খুঁজছি। ওরা আমার লাগেজটা কোথায় রেখেছে বুঝতে পারছি না। ঝুম আবারও এদিক সেদিক দেখছে। শুদ্ধ চুটকি বাজিয়ে সোফার দিকে ইশারা করলো। ঝুম সেদিকে তাকালো, ওর লাগেজটা খুঁজে পেল। লাগেজ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফ্রেশ হয়ে আসলো। ফ্রেশ হয়ে এসে দেখে শুদ্ধ সোফায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। ওকে দেখে ঝুমের নাটক সিরিয়ালের কথা মনে পড়লো। ওর জীবনে তেমন হতে যাচ্ছে না তো? শুদ্ধ বলবে না তো তোমাকে আমার পছন্দ হয়নি, চাপে পড়ে বিয়ে করেছি, তোমাকে মেনে নেওয়া সম্ভব না?
ঝুম ওর সামনে গিয়ে দাঁড়ালো। শুদ্ধ মোবাইল থেকে চোখ সরিয়ে ঝুমির দিকে তাকালো। ঝুম মেকআপ ধুয়ে এসেছে, ওকে স্নিগ্ধ লাগছে। ওর সৌন্দর্যের আভা ছড়িয়ে পড়ছে ঘর জুড়ে। শুদ্ধের মনে হচ্ছে হাজার হাজার টাকা খরচা করে মেকআপ করার পরও মেয়েদের যতটা না সুন্দর লাগে, তার চেয়ে বেশি সুন্দর লাগে মেকআপ ধুয়ে ফেলার পর। আপনি সোফায় শুয়ে আছেন কেন? শুদ্ধ শোয়া থেকে উঠে বসলো, তারপর কিছু সময় নিয়ে বলল, আমি একটু টায়ার্ড, ঘুমের প্রয়োজন। আমরা আগামীকাল কথা বলি। আর সোফায় আমি বেশি কমফোর্ট ফিল করি। তুমি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো। ঝুম শুদ্ধকে এক নজর দেখলো, তারপর লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। বুক ফেটে যাচ্ছে ওর, ডুকরে কেঁদে উঠলো। প্রথম দিনই স্বামী এভাবে পর করে দিচ্ছে, ভবিষ্যৎ ভেবে কান্না থামছে না। বাসর ঘর নিয়ে কত স্বপ্ন ছিল, বর এসে ওর ঘোমটা তুলে ওকে দেখবে, দেখে মুগ্ধ হয়ে চেয়ে থাকবে, তারপর সারা রাত একে অপরের হাত ধরে গল্প করবে, একে অপরকে জানবে, ভবিষ্যৎ ও স্বপ্ন নিয়ে কথা বলবে, প্রতিজ্ঞাবদ্ধ হবে সারা জীবন একসাথে থাকার, সুখ দুঃখের সঙ্গী হওয়ার। কিন্তু শুদ্ধ বলছে আগামীকাল কথা বলবে। সোফায় শুয়ে বেশ কমফোর্টেবল ফিল করে। ঝুম চোখের পানি মুছছে। ও সাদিককে ভুলতে, শুদ্ধের সাথে নতুন করে সবকিছু শুরু করতে চেয়েছিল, ওকে বুঝতে চেয়েছিল, ওকে ভালোবাসতে চেয়েছিল, কিন্তু ভাগ্য হয়তো এখনো সুপ্রসন্ন হয়নি। অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া আর কি আছে জীবনে? বিরক্তিকর ও অদ্ভুত শব্দে ঘুম ভেঙে গেল ঝুমের। চোখ মুখ কুঁচকে আবারও ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু শব্দটা বন্ধ হচ্ছে না বিদায় ঘুমানোর অসম্ভব হয়ে পড়েছে। ঝুম চোখ খুলে শব্দের উৎস সন্ধান করছে। তাৎক্ষণিক মনে পড়ল সে তার চিরচেনা বেডরুমের বিছানায় নেই, সে শ্বশুর বাড়িতে স্বামীর ঘরে শুয়ে আছে। ঝুম দ্রুত উঠে বসলো, চারিদিকে চোখ বুলালো। শুদ্ধ গতকাল কি ব্যবহার করেছিল সেটা চোখের সামনে ভাসতেই ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সোফার দিকে চেয়ে শুদ্ধকে খুঁজলো, শুদ্ধ নেই। সোফায় বালিশও নেই, শুদ্ধ বালিশটা বিছানায় রেখে গেছে। শব্দটা আবারও কানে ভেসে আসতেই চোখ পড়ে ছোট টেবিলের ওপরে, সেখানে একটা অ্যালার্ম ঘড়ি রাখা, সেটা বিকট শব্দে বেজে উঠছে বারংবার। অ্যালার্ম ঘড়িটা এতটা বিকট শব্দে বেজে উঠতে পারে জানা ছিল না ঝুমের। তার চেয়ে বড় কথা, ঘড়িতে অ্যালার্ম সেট করলো কে? ও তো করেনি। শুদ্ধ করেছে, কিন্তু কেন? ঘুম থেকে ওঠানোর জন্য? ঝুম চোখ ছোট ছোট করে ভাবছে, নিজের মুখে ডাকলে কি হতো, মুখ হয়ে যেত। সময় মতন ওঠানোর জন্য অ্যালার্ম সেট করে গেছে। ঝুম অ্যালার্ম অফ করলো। ঘড়ির নিচে একটা কাগজ দেখতে পেল, কাগজে লেখা, ফ্রেশ হয়ে নাস্তা করতে নিচে চলে এসো। ঝুম কিছুক্ষণ কাগজের দিকে চেয়ে রইল, ঘন ঘন পল্লব ফেলে আবারও পড়লো, কাগজটা আবারও জায়গা মতন রাখলো, তারপর হেসে ফেললো ঝুম। বিছানা ছেড়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেল। নিচে গিয়ে অনেক মেহমান দেখতে পেলেও শুদ্ধকে কোথাও দেখতে পায়নি। সুপ্তি ওকে দেখে এগিয়ে এলো, সাদরে সোফায় নিয়ে বসিয়ে চা খেতে দিল। ঝুমের ক্ষুধা পেয়েছে, সামান্য চায়ে তা নিবারণ করা অসম্ভব, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। ঝুম চা খেয়ে নিল চুপচাপ। শুদ্ধ ফিরল প্রায় ঘন্টাখানেক পরে, সেটাও তাড়াহুড়ো করে। এই সকালবেলায় কোথায় গিয়েছিল আবার, কোথা থেকে ফিরলো কিছুই বুঝতে পারছে না ঝুম। গায়ে বাড়ির পোশাক, বাড়ির পোশাকে কেউ কোথাও যেতে পারে? ঝুম এসব ভাবনা বাদ দিয়ে ওর দিক থেকে চোখ ঘুরিয়ে নিল, সুপ্তির সাথে কথা বলতে লাগলো। তোমার ভাইয়া এত সকালে কোথায় গিয়েছিল? সুপ্তির সাথে সাথে উত্তর দিল, আমি জানি না ভাবি, হঠাৎ করে কল এলো আর ভাইয়া বেরিয়ে গেল, হয়তো কোনো কাজে। ভাইয়া চলে এসেছে, ব্রেকফাস্ট করে নাও। সুপ্তি ওর ভাইয়াকে ডাকতে লাগলো, ভাইয়া ডাইনিং টেবিলে আসো, ভাবি না খেয়ে বসে আছে অনেকক্ষণ। শুদ্ধ ওদের সামনে এসে একবার ঝুমের দিকে তাকালো, তারপর বলল, না খাইয়ে বসিয়ে রেখেছিস কেন স্টুপিড? কি আশ্চর্য, আজকে তোমাদের প্রথম দিন, একসাথে খাবে না? তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো। আমার সময় লাগবে, ওকে খেতে দে। শুদ্ধ দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। ঝুম ওর যাওয়ার দিকে চেয়ে রইল, তারপর সুপ্তির দিকে তাকালো। সুপ্তি ওর মন খারাপ বুঝতে পেরে বলল, ভাবি তুমি বসে পড়ো, ভাইয়া এসে পড়বে। ঝুম ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ছাড়লো। আজ বিয়ের পর প্রথম সকাল, সকালটা অন্যরকম হতে পারত। দুজন একসাথে বসে গল্প করতে করতে নাস্তা করত, প্রতিটা মুহূর্ত উপভোগ করত।
স্মরণীয় করে রাখতো সিঁড়ির পাতায়। কিন্তু কি হয়েছে, এতক্ষণ অপেক্ষা করার পর একা একা খেতে হবে। ঝুম আর ভাবলো না। ওর খিদে পেয়েছে, তাই খেতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যে শুদ্ধ নিচে চলে এলো, একটা চেয়ার টেনে খেতে বসে পড়লো। ঝুম আর চোখে ওকে দেখলো, তারপর আবার খেতে শুরু করলো। শুদ্ধ এক গ্লাস ফলের জুস, প্লেটে ডিম সেদ্ধ আর সালাদ নিল। তারপর দ্রুত খেতে লাগলো। মনে হচ্ছে কেউ ওর খাবার খেয়ে নেবে, অথবা ওর সময় নেই। খুবই ব্যস্ত মানুষ, 5 মিনিটের কম সময়ের মধ্যে নাস্তা শেষ করে। ঝুম দেখে হতবাক। শুদ্ধের খাওয়ার ধরন দেখে মনে হচ্ছিল ও এই ব্যাপারে প্রশিক্ষিত। তারপর টিস্যু দিয়ে হাত আর মুখ মুছে উঠে গেল। ঝুমের দিকে একবার তাকালো না। ঝুম খেয়ে দিয়ে মন খারাপ করে নিজের ঘরে গিয়ে বসে রইল। সবকিছু কেমন অদ্ভুত লাগছে, ভালো লাগছে না কিছুই। কখন ওদের বাড়ি থেকে মানুষ আসবে আর কখন ও বাড়িতে যাবে। বাড়ির জন্য মনটা কেমন করছে। মনে হচ্ছে কতদিন ধরে বাড়ি ছেড়ে দূরে আছে। বাড়ির জন্য মন কাঁদছে। বাড়িতে কল করার সিদ্ধান্ত নিল, আর তখনই শুদ্ধ ঘরে এলো। ঝুম বালিশের নিচে মোবাইলটা রেখে দিল। শুদ্ধ মোবাইল রাখতে দেখলো। সেখান থেকে দৃষ্টি সরিয়ে ঝুমকে প্রশ্ন করলো, কার সাথে কথা বলছিলে? ঝুম ওর দিকে তাকালো। ফ্রেশ রিয়াকশন দেখে মনে হচ্ছে ঝুম ওর শত্রুর সাথে কথা বলছে। বাড়িতে কল দিতে চেয়েছিলাম। তাহলে দাওনি কেন? আমাকে দেখে মোবাইল কেন লুকালে? ঝুম আমতা আমতা করছে। ঠিকই তো, মোবাইল কেন লুকালো ও? স্বাভাবিক থাকতে পারতো। আপনি যেমন ভাবছেন তেমন নয়, আমি কোনো কিছু না ভেবেই রেখেছি। প্রত্যেক মানুষের উচিত কোনো কাজ করার আগে ভেবেচিন্তে করা। ভাবনা চিন্তা ছাড়া কোনো কাজ করা উচিত না। এখন থেকে যা করবে ভেবেচিন্তে করবে। আমি সকল কাজের কৈফিয়ত নেব। ঝুম ওর কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। এই ছেলে বলে কি? উনি স্বামী না স্কুলের টিচার? যেভাবে কথা বলে যেন পুলিশের সামনে আসামি দাঁড়িয়ে আছে। ঝুম মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। শুদ্ধ ঘর থেকে বেরিয়ে গেল। ঝুম মোবাইলটা হাতে নিল ঠিকই, সেই সময় আবার শুদ্ধ এলো। ঝুম মোবাইল রেখে চুপচাপ বসে রইল। শুদ্ধের হাতে দুটো শপিং ব্যাগ। শুদ্ধ ব্যাগ দুটো ব্যস্ত ভঙ্গিতে বিছানার উপর রাখলো। তারপর দুটো ব্যাগ থেকে দুটো ড্রেস বার করলো। শুদ্ধ খুলতে লাগলো। ঝুম দেখতে পাচ্ছে একটা গ্রাউন আর আরেকটা শাড়ি। গাউন পছন্দ করেছে সুপ্তি, আর আমি শাড়ি। আজকের অনুষ্ঠানের জন্য কোনটা পরতে চাও, গাউন না শাড়ি? আমাদের দুই ভাই বোনের মতামত মিলছে না, তাই তোমার উপর ছেড়ে দিলাম। ঝুম ঠিক ওকে বুঝে উঠতে পারে না। এক এক সময় এক এক রকম মনে হয়। আজ বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনরা সবাই আসবে। তাদের সামনে ঝুম গ্রাউন্ড কিছুতেই পরবে না। তার চেয়ে শাড়ি বেটার। সাধারণ সাধারণ একটা ভাব আসবে। আমি শাড়ি পরবো। ওর কথা শুনে শুদ্ধের চোখ চকচক করছে। ঝুমের মনে হচ্ছে শুদ্ধ খুশি হয়েছে। ঝুম শাড়িটা রেখে দিল। শুদ্ধ যাবার পর শাড়ি খুলতেই পড়লো মহা বিপদে। শাড়ির সাথে যে ব্লাউজ ছিল সেটা বড় হাতা হলেও স্টাইলিস্ট। ও এমন ব্লাউজ কখনো পরেনি। এত মানুষের সামনে এমন ব্লাউজ কি করে পরবে, ভাবতেই লজ্জা লাগছে। কোনো অপশন না পেয়ে ঝুমকে ওই পোশাকেই তৈরি হতে হলো। বিকালবেলায় পার্লার থেকে দুজন মেয়ে এসে সন্ধ্যা পর্যন্ত সাজিয়ে গেছে। রাতে রিসেপশন, সেখানে পরিবারের সবাই আসবে, সবার সাথে দেখা হবে, তারপর বাড়ি যাবে। এসব ভাবতেই মনের ভেতরে আনন্দের ঝড় বয়ে যাচ্ছে। ক্ষণে ক্ষণে ঘড়ি দেখছি, সময় যেন কাটছেই না। এত তাড়াতাড়ি শাড়ি গহনা পরিয়ে বসিয়ে রাখার কোনো মানে হয়? হাঁপিয়ে যাচ্ছে ঝুম। আয়নার সামনে থেকে সরে এসে বারান্দায় গিয়ে দাঁড়ালো। একটা ছেলে গেটের সামনে সন্দেহজনকভাবে ঘুরঘুর করছে। বারবার বাড়ির দিকে তাকাচ্ছে। দরজা খোলার শব্দে ঝুম বারান্দা থেকে ঘরে গেল। শুদ্ধ এসেছে ঘরে। ওর শাড়ির সাথে ম্যাচিং করে ব্লেজার স্যুট পরেছে। শুদ্ধকে খুব সুন্দর লাগছে। শুদ্ধ লম্বা চওড়া ফর্সা মানুষ, শারীরিক গঠন নজর কাড়ার মতন। ফিটনেসও ঠিক মতন ধরে রেখেছে। এর জন্যই হয়তো খাওয়া দাওয়া মেনটেন করে। শুদ্ধ আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়তে পড়তে বলল, তুমি রেডি? আমাদের এখন যেতে হবে। ঝুম 2 কদম আগালো। ভাবলো শুদ্ধ ওর দিকে তাকাবে আর চোখে দেখবে ওকে, কিন্তু না, দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল, আরো আধা ঘন্টা আগে। শুদ্ধ চুলগুলো ঠিক করে আয়নায় আরেকবার নিজেকে দেখে পারফিউম লাগিয়ে বলল, চলো, সবাই অপেক্ষা করছে। শুদ্ধ ঘর থেকে বের হয়ে গেল আর ঝুম ওকে অনুসরণ করছে। একই গাড়িতে ঝুম আর শুদ্ধ। গাড়িটা ওদের রিসেপশনের জন্য যে ডেস্টিনেশন ঠিক করা হয়েছে
সেখানে এগিয়ে যাচ্ছে। শুদ্ধ একবার ঝুমের দিকে তাকালো। ঝুম কাঁচের বাইরে রাতের শহর দেখতে ব্যস্ত। শুদ্ধ সেই সুযোগে ঝুমকে মন ভরে দেখে নিল। সামনাসামনি তো দেখতে পারবে না, যদি ঝুম প্রশ্ন করে, যদি ভুল বসে। ঝুম আর শুদ্ধ পাশাপাশি বসে আছে। শুদ্ধ ওর এক বন্ধুর সাথে কথা বলায় ব্যস্ত। ঝুমের বোন উর্মি ঝুমের কাছে এলো। উর্মিকে দেখে আবেগে জড়িয়ে ধরলো ঝুম। উর্মি ওকে ছাড়িয়ে বলল, মাশাআল্লাহ, এই শাড়িতে তো তোকে খুব সুন্দর লাগছে বোন, কারো নজর না লাগুক। শুদ্ধের সাথে চোখাচোখি হতেই বলল, শুধু তার নজর পড়ুক, তার ঘরে চাঁদের ন্যায় আলো ছড়াক। ঝুম লজ্জা পেয়ে গেল। শুদ্ধ খুব খুব করে কাশতে লাগলো। শুদ্ধের বন্ধু শুদ্ধকে আলতো করে ধাক্কা মেরে ঠোঁট চেপে হাসলো। অনুষ্ঠানের এক পর্যায়ে ঝুম জানতে পারলো যে ওদের বাড়ি যাওয়া হচ্ছে না, আর এটা ওর পরিবার আগে থেকেই জানে। ঝুমকে জানানো হয়নি। শুদ্ধ নাকি দুদিনের জন্য কোথাও একটা যাবে, তাই এখন যাওয়া সম্ভব না। আর প্রথমবার মেয়েকে একা বাপের বাড়িতে নিয়ে যাওয়া শোভনীয় নয়, তাই তারা বলেছে শুদ্ধ ফিরলেই ঝুমকে স্বামী সহ বাপের বাড়ি নিয়ে যাবে। এই কথা শুনে ঝুমের বুক ফেটে কান্না আসছে। দুদিন শ্বশুর বাড়িতে থাকতে হবে, শুদ্ধও থাকবে না। ঝুম চেঞ্জ করে লাইট অফ করে বিছানায় বসে আছে। ওর মন ভালো নেই, কেঁদেছে অনেকক্ষণ। শুদ্ধ ঘরে ঢুকে লাইট অন করলো। ঝুম দ্রুত চোখের পানি মুছলো। শুদ্ধ ঝুমের কাছে এসে দাঁড়ালো। কিছু বলতে চেয়েও বলতে পারলো না। ওর মধ্যে সবসময় দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। ফিরে গেল সোফায়। ঝুম আর চোখে শুদ্ধর দিকে তাকালো। মনে মনে ভীষণ রাগ হচ্ছে ওর, মুখে কিছু বলতে পারছে না। শুদ্ধ সোফায় গিয়ে বসে উঠে গেল। ঘুমানোর সময় হয়েছে, বালিশ নিতে হবে, আবারও ঝুমের কাছে যেতে হবে। মাথা নিচু করে বালিশে হাত দিতেই ঝুম বিস্ফোরিত চোখে ওর দিকে তাকালো। রাগে ফেটে যাওয়া মতন অবস্থা ওর। গর্জে উঠে বলল, আমার সাথে ঠিক কি হচ্ছে বলবেন? শুদ্ধ থমকে দাঁড়িয়ে গেল। ঝুমের দিকে তাকালো। ঝুমের চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে কোনো প্রশ্নের উত্তর খুঁজছে, আর উত্তর তার চাই চাই। ওর এমন রূপ কখনো দেখেনি। মানে? ঝুম শুদ্ধের দিকে আরেকটু এগিয়ে এসে বলল, বুঝতে পারছেন না আমার সাথে কি হচ্ছে আর কি করতে চাইছেন? দেখতে গিয়ে এঙ্গেজমেন্ট করে বিয়ের তারিখ ঠিক করে আসা। আপনি যাননি আমাকে দেখতে, তবু এক সপ্তাহের মধ্যে বিয়ে। কেন এত তাড়াহুড়ো কেন ছিল? হ্যাঁ, তারপর আমার প্রতি আপনার নির্লিপ্ততা। গতকাল আমাদের বাসরাত ছিল, আর আপনি আমার সাথে ভালো মন্দ কোনো কথা না বলে শুয়ে পড়লেন, তাও কোথায়? সোফায়। সোফায় আপনি বেশি কমফোর্টেবল কেন? আর আজ আমার সাথে নাস্তা করার আগ্রহ নেই, কথা বলার আগ্রহ নেই। আর আপনার কি এমন কাজ যে ও বাড়িতে যেতে পারবো না? সব বাদ দিলাম, এখন আপনি বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় ঘুমোতে যাবেন। কেন? আপনার সমস্যা কি? আমাকে আপনার পছন্দ নয়, তাই তো? তাহলে বিয়ে কেন করলেন? কারণ কি? এখনো সময় আছে, প্লিজ আপনার মনে যা আছে বলে ফেলুন। দয়া করে আমার জীবনটা নষ্ট করবেন না। ঝুমের চোখ বেয়ে পানি পড়ছে। শুদ্ধ বুঝতে পারছে না কি করবে, কি করে ওকে থামাবে। তোমাকে আমার অপছন্দ তা নয়, তুমি কোনো দিক থেকে আমার থেকে পিছিয়ে নেই, তাই নিজেকে প্লিজ অযোগ্য ভেবো না। আসলে আমি এই মুহূর্তে বিয়ের জন্য প্রিপেয়ার ছিলাম না, বাবার জন্য। ঝুম চোখ তুলে ওর দিকে প্রশ্নার্থক দৃষ্টিতে তাকালো। বাবার জন্য? শুদ্ধ ওর দৃষ্টি দেখে মনে মনে বলল, ঝুমকে কিছুটা ক্লিয়ার করা জরুরি, নয়তো আবার প্রশ্ন জাগবে ওর মনে। সত্যি জানার জন্য উতলা হয়ে পড়বি। আসলে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর আমাকে বিয়ে দেওয়ার কথা বলে। ডাক্তার বলেছে বাবাকে প্রেশার দেওয়া যাবে না। বাবার অসুস্থতার কথা ভেবে আমি বিয়ে করতে রাজি হয়েছি। ইনফ্যাক্ট বাবা এখনও অসুস্থ। বিয়ের জন্য প্রস্তুত না থাকা সত্ত্বেও বিয়ে করি 1 সপ্তাহের মধ্যে। ঝুম কিং কর্তব্য বিমুখ, এই কথার পরিপ্রেক্ষিতে কি বলবে বুঝতে পারছে না। এখানে আমার দোষ কোথায়? প্রথমে বিয়েটা আমি করতে চাইনি, কিন্তু আপনার মতো দায়িত্বহীন কিংবা নির্লিপ্ত ব্যবহার করছি না। বিয়ে করেছি, সংসার করতে চাইছি। যদি আপনার দিক থেকে কোনো রেসপন্স না পাই তবে কি করে হবে? আপনি যদি এই সম্পর্কে খুশি না থাকেন তবে এক্ষুনি উপযুক্ত সময় সিদ্ধান্ত নেয়ার। শুদ্ধ গম্ভীর কণ্ঠে বলল, আমি এই সম্পর্ক ভাঙতে চাই না। আমার কাছে বিয়ে কোনো ছেলে খেলা নয়। তবে এটাও ঠিক যে আমার সময় লাগবে, সব কিছুর জন্য সময় লাগবে। কিছু কাজ আছে, সেটা শেষ করা জরুরি। শুদ্ধ বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ঝুম ঠায় বসে রইল। ওর মাথায় কিছুই ঢুকলো না। সময় প্রয়োজন,
সেই সময়টা কি সোফায় গিয়ে নিতে হবে? অদ্ভুত। শুদ্ধ চোখ খুলল, ঘুমন্ত ঝুমের দিকে তাকালো। ঝুম, আমার বড্ড ইচ্ছে তোমার সাথে কথা বলতে, কিন্তু জড়তা কাজ করে। তোমাকে এখনো আমার জানার বাকি আছে, বোঝার বাকি আছে। আগে আমি তোমাকে জানতে চাই, বুঝতে চাই। তোমার চাওয়া, তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য, তোমাকে বিশ্বাস ভরসা করারও একটা ব্যাপার আছে। কারণ আমি হারতে চাই না, ঠকতে চাই না। আমি তোমাকে পুরোপুরি চাই। যদি সেটা সম্ভব হয় তবেই কাছে ডাকবো, ভালোবাসবো। তবে এর আগে আমার একটা কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমি 1 বছরেও সলভ করতে পারিনি। কাজটা শেষ না করা অবধি কিছুতেই মন বসাতে পারবো না। কাজটা শেষ করলে তুমিও নিগুড় রহস্য থেকে বের হতে পারবে, মুক্তি পাবে, আর বাকি সবাই সবাই। বালিশের নিচে শুদ্ধের মোবাইল কাঁপছে। ওর অ্যাসিস্ট্যান্ট কল করেছে। যেহেতু এত রাতে কল করেছে, সেহেতু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবে। শুদ্ধ দ্রুত কল রিসিভ করলো। স্যার, গত 1 বছরের ঝুম ম্যাডামকে ফলো করেও সন্দেহজনক কিছু পাইনি। আমরা শিওর যে উনি কিছুই জানে না, আর তেমন কিছু হলে আপনাকে বিয়ে করতো না। রনি সামনের চেয়ারে বসে নিজের মতামত জানাচ্ছে। বরাবর চেয়ারে শুদ্ধ চিন্তিত ভঙ্গিতে বসে আছে। ওর আচার আচরণে তাই মনে হয়, আবার সন্দেহও হয়। কারণ ও আমাকে সেদিন রেস্টুরেন্টে বলেছে যে ওর মনে হয় সাদিদ বেঁচে আছে। আমি যদি ওকে সাদিদ সম্পর্কে কোনো প্রশ্ন করি তবে মনে মনে ক্ষিপ্ত হয়। ওর দৃষ্টি দেখে বুঝতে পারি, মুখে শুধু বলে ওর সম্পর্কে প্রশ্ন কেন করি। ওর সম্পর্কে প্রশ্ন করা অবান্তর, ওর ভালো লাগে না। শুদ্ধ কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়ালো। শুদ্ধের সহযোগী আবেদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সে কলম ঘুরিয়ে ঘুরিয়ে কিছু ভাবছে। আবিদ, শুদ্ধর ডাকে ধ্যান ভাঙে আবিদের। আবিদের হাতের কলমটা রেখে শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ দু হাতে ইশারা করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আবিদ দাঁতে নিজের ঠোঁট কামড়ে ধরে তারপর আবারও শুদ্ধের দিকে তাকালো। স্বাভাবিকভাবে ঝুম যদি সাদিতের সম্পর্কে কিছু জেনে থাকে, কিংবা সাদিত যদি বেঁচে থাকতো, সাদিতকে রেখে তোকে বিয়ে করবে কেন? এর দুটি কারণ হতে পারে। এক, ঝুম সাদিতের কথায় সব জেনে শুনেই তোকে বিয়ে করেছে, আর কিছু না জানার ভান করছে। তোর সাথে শুকনোভাবে স্ত্রীর অভিনয় করছে। সাদিত আড়াল থেকে ওকে পরিচালনা করছে। ও যেভাবে বলছে সেভাবেই আগাচ্ছে, সুযোগ বুঝে আঘাত করবে। আর 2, ঝুম সাদিদের ব্যাপারে কিছুই জানে না। সাদিদ বেঁচে থাকলেও হয়তো ঝুমের সাথে যোগাযোগ করেনি, কারণ ও কাউকে জানাতে চায় না ও বেঁচে আছে অথবা ও মরে গেছে। শুদ্ধ জানে না, কিছুই জানে না। ভালো লাগছে না ওর। টেবিলে সজোরে আঘাত করে বলল, 1টা বছর কেটে গেছে, 1টা বছর, তবুও ওর কেস সলভ করতে পারিনি। সলভ তো দূরের কথা, আগাতেই পারিনি। ও যদি বেঁচে থাকে তবে কোথাও লুকিয়ে আছে। আর কেন লুকিয়ে থাকবে? ও মরে গেছে, মরে গেছে সাদিত, ও বেঁচে থাকতে পারে না। শুদ্ধ চিৎকার করে কথাগুলো বলছে। আবিদ ওকে থামানোর চেষ্টা করছে। শুদ্ধ, কুল, শান্ত হ, নিজের আবেগকে কন্ট্রোল কর। আমরা যে পেশায় আছি তাতে আবেগের কোনো স্থান নেই। সাজিদ যদি বেঁচে থাকে তবে ওকে ধরা জরুরি, কারণ আমি মনে করি 1টা বছরে ও অনেক কিছু জেনে ফেলেছে। ও চাইলে এক্ষুনি হেডকোয়ার্টারে যোগাযোগ করে সেদিনের সকল সত্য বলে দিতে পারে। আর এটা হলে তারা সাথে সাথে তোর বিরুদ্ধে অ্যাকশনে যাবে, তোর শাস্তি হয়ে যাবে, সব হারাবি তুই। কিন্তু ও এটা করেনি, এর মানে ওর আরও বড়সড় প্ল্যান আছে। বড় কোনো প্ল্যান নিয়ে ও ফিরে আসবে, যা আমরা কল্পনাও করতে পারবো না। সবাই ধ্বংস হয়ে যাব, তাই ওর ফিরে আসার আগেই আমাদের যা করার করতে হবে। শুদ্ধ দাঁত খিঁচিয়ে হাত মুঠো করে শক্ত করে বলল, ও ফিরে আসতে পারে না, কিছুতেই ফিরে আসতে পারে না। আবিদের ওর এই খামখেয়ালি আবেগী কথাবার্তা ভালো লাগে না। ওকে কিছুতেই বুঝতে পারে না। শুদ্ধ, ভুলে যাস না ওর বডি পাওয়া যায়নি। 20 মিনিটের ব্যবধানে বডি কোথায় গায়েব হয়ে যাবে, তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি না ও মারা গেছে। তাই বলছি সাবধান হ। ঝুমকে বিশ্বাস করে নিজের সর্বস্ব হারাস না, ওকে নজরে রাখ। আমার মনে হয় না ঝুম এসবে জড়িত। ঝুম কিছুই জানে না, আর আমি ওকে জানতেও দেব না। ও যদি জানতে পারে যে সাদিদকে আমি... শুদ্ধ ঘামছে, কপাল বেয়ে চিকন ঘামের রেখা বের হচ্ছে। শুদ্ধ টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে নিজেকে স্বাভাবিক করলো। আমি ওর চোখে সাদিদের জন্য ভালোবাসা দেখতে পাই। ও এখনো সাদিদকে মন থেকে মুছতে পারেনি। আবিদ হতাশ হলো ওর কথা শুনে। শুদ্ধ যে নিজের প্রফেশন ভুলে যাচ্ছে, পার্সোনাল লাইফে বেশি ইনভলভ হয়ে পড়ছে, সেটা কারো দৃষ্টিগোচর নয়।
শুদ্ধ, তুই ভুলে যাস না তোর জীবনের উদ্দেশ্য লক্ষ্য কি। নিজের পথ থেকে সরে যাস না। আর এটাও ভুলে যাস না ঝুমকে কেন বিয়ে করছিস। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে গেল, কাউকে কিছু না বলে দরজা খুলে বের হয়ে গেল। ও যে ঝুমকে ভালোবাসে, ঝুমকে নিয়ে ওর অনেক স্বপ্ন, যেগুলো 1 বছর ধরে বুনেছে। ওকে বিয়ে করেছে শুধু ভালোবাসার জন্য, সংসার করার জন্য, আর কোনো স্বার্থে নয়। তবে এটাও ঠিক যে আবির যা বলেছে তা ফেলে দেবার মতন কথা নয়, ওকে সাবধানে থাকতে হবে। শুদ্ধ বসার ঘরে ওর বাবাকে সোফায় বসে থাকতে দেখলো। বাবা হেলান দিয়ে বসে আছে, তার চোখ দুটো বন্ধ। শুদ্ধ বাবার কাছে গেল। বাবা, তোমার কি শরীর খারাপ লাগছে? শুদ্ধের বাবা চোখ মিলে তাকালো, তারপর নিরস মুখে বলল, না, আমি ঠিক আছি, কিন্তু তুমি কি করছো কিছুই বুঝতে পারছি না। শুদ্ধ বাবার পাশে বসলো, তারপর বলল, কেন বাবা, আমি আবার কি করলাম? শুদ্ধের বাবা কিছুটা রাগী সুরে বলল, কি করলে মানে? 2 দিন হয়নি বিয়ে করেছো, আর আজই বাড়ি ছাড়ছো। যাচ্ছ কোথায়? কি কাজে যাচ্ছ? বাবা, কাজ না থাকলে কি যেতাম বলো? কাজ কাজ কাজ, কাজ ছাড়া আর কিচ্ছু নেই। সদ্য বিবাহ মেয়েটাকে একা বাড়িতে ফেলে চলে যাচ্ছ। ও কি করে থাকবে ভেবেছো একবার? কাউকে চেনে না, কারোর সাথে সখ্যতা গড়েনি এখনো। নতুন জায়গায় নতুন মানুষের সাথে কি করে থাকবে তোমাকে ছাড়া? বাবার বাড়ি পর্যন্ত যেতে পারেনি। বাবা, আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই, আমাকে যেতে হবে। শোন শুদ্ধ, আমি জানি তুমি বিজনেসের কাজে যাচ্ছ না। আমি ম্যানেজারকে জিজ্ঞাসা করেছি, তুমি তোমার কাজে যাচ্ছ তাই না? কিন্তু কি কাজে? কিছু লুকাচ্ছ? কোনো সমস্যা হয়েছে? না বলে গেলে তুমি যদি বিপদে পড়ো তাহলে আমরা জানবো কি করে? শুদ্ধ বাবাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই ঝুম কফি নিয়ে আসে শুদ্ধের বাবার জন্য। দুজনেই সেদিকে চেয়ে চুপ হয়ে যায়। বাবা, আপনার কফিটা খেয়ে নিন, ভালো লাগবে। হাসি মুখে তিনি কফি নিয়ে বলল, তোমরা ভালো থাকলে আমি সব সময় ভালো থাকবো, তাই তোমরা নিজেরা ভালো থাকতে শেখো, হাসি খুশি থাকো। ঝুম শুদ্ধের দিকে তাকালো, শুদ্ধ ওর দিকেই চেয়ে আছে। দুজনের চোখে চোখ পড়তেই দুজনেই চোখ সরিয়ে নিল। শুদ্ধ ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি উপরে যাচ্ছি, ব্যাগ প্যাক করতে হবে। অরুণ কোথায়? অরুণকে কেন? এখন তোমার বউ আছে, তোমার বউ তোমার ব্যাগ গুছিয়ে দিবে। বৌমা পারবে না? ঝুম শুদ্ধের দিকে চেয়ে আমতা আমতা করছে, তারপর বলল, জি পারবো। তাহলে যাও। ঝুম উপরে চলে যেতেই শুদ্ধকে ওর বাবা বলল, মেয়েটা অনেক ভালো, ওর খেয়াল রাখিস, কখনো ওর অযত্ন করিস না। ঝুম ঘরে গিয়ে আলমারির সামনে দাঁড়িয়ে আছে। নিচে তো বলে এলো পারবে, কিন্তু কি গোছাবে কিছুই বুঝতে পারছে না। ওর কোন জিনিস কোথায় আছে, পছন্দ অপছন্দ অভ্যাস কিছুই জানা না, তাহলে কি প্যাক করবে? এসব ভাবতেই ঝুমের চেহারায় কাঁদো কাঁদো হয়ে গেল। শুদ্ধ ঘরে এসে ওকে দেখে সব বুঝে নিল, তারপর লাগেজ বের করতে করতে বলল, তোমাকে কিছু করতে হবে না, আমার নিজের জিনিস আমি নিজেই গুছিয়ে নেব। তারপর শুদ্ধ আলমারি থেকে একের পর এক জামা কাপড় ব্যবহার্য জিনিসপত্র লাগেজে রাখছি। ঝুম ঠায় দাঁড়িয়ে আছি, কিছু জিজ্ঞেস করতে চাইছে, এক পর্যায়ে জিজ্ঞেস করেই ফেললো, কবে ফিরবেন আপনি? শুদ্ধের কাজের মধ্যে ওর দিকে না চেয়ে বলল, পরশু। ঝুম শুধু বলল, ও। তারপর বিছানায় গিয়ে বসলো। শুদ্ধ ওকে নীরবে দেখে ওর দিকে একবার তাকালো, লাগেজ গুছানো শেষ করে ওর সামনে এসে বলল, আমাকে তুমি অপছন্দ করতেই পারো, আমার প্রতি তোমার রাগ ক্ষোভ থাকতেই পারে, কিন্তু প্লিজ আমার বাবার খেয়াল রেখো। আমার বাবা কোনো কিছুর জন্য দায়ী নয়, বাবা খুব অসুস্থ, তাকে দেখে রেখো, এটা তোমার কাছে আমার অনুরোধ। ঝুম বুঝতে পারছে না শুদ্ধ এভাবে কেন বলছে, কিসের রাগ ক্ষোভ আর অপছন্দই বা কেন করবে। আপনি তো আমাকে এই জন্যই বিয়ে করেছেন, আপনার উদ্দেশ্য আমি সফল করব, চিন্তা করবেন না, আমি বাবার খেয়াল রাখবো। ঝুম মৃদু হাসলো। শুদ্ধ কিছুক্ষণ সে হাসির দিকে চেয়ে রইল, তারপর দ্রুত ফ্রেশ হতে চলে গেল। রেডি হয়ে কিছুক্ষণ পর বের হতে হবে, এর আগে নিজের ফ্যামিলির সেফটির ব্যবস্থা করতে হবে। শুদ্ধ চলে গেছে, ঝুমের ভালো লাগছে না, বাড়িতে বসে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে। ঘর গোছানোর সিদ্ধান্ত নিল, এভাবে অন্তত সময় পার হবে। শুদ্ধের আলমারি গোছাতে গিয়ে নিচের একটা ছবি পেল, কালো রঙের শাড়িতে, খুব সাধারণ একটা ছবি। ঝুম মনে করার চেষ্টা করছে ছবিটা কবে তুলেছিল,
তারপর মনে পড়ল এই ছবিটা সেদিন তুলেছিল যেদিন সাজিদের পরিবার বিয়ের দিন ঠিক করতে এসেছিল। সাজিদের ছোট ভাই ছবিটা তুলে নিয়ে গিয়েছিল। মনে প্রশ্ন ও কৌতূহল জাগলো, এই ছবিটা সূর্যের কাছে কি করে এলো। ঝুম বারান্দায় দাঁড়িয়ে লাগাতার কল করে যাচ্ছে অনেককে। অনেক সাজিদের ছোট ভাই, ঝুমের চেয়ে বয়সে ছোট, যে কিনা সেদিন ওর ছবিটা তুলেছিল। ঝুমের কাছে ওর নাম্বার নেই, কারণ ওর সাথে কখনো কথা হয়নি, তবে ফেসবুক আইডি জানি। ওর সাথে অ্যাড আছে, মেসেঞ্জারে কল করছে কিন্তু রিসিভ করছে না। কিছু প্রশ্নের উত্তর জানা জরুরি। অনেকবার কল বাজার পর রিসিভ হলো। ঝুম হ্যালো হ্যালো করে যাচ্ছে। অপর পাশ থেকে বলল, জি বলুন। আমি নিঝুম বলছি। হ্যাঁ বলুন, কি বলতে চান? আমাকে চিনতে পেরেছো? জি, না জানার কি আছে, এখন বলুন কি বলতে চান। তোমার একটু সময় হবে? আমি কিছু কথা বলতে চাই। দ্রুত বলুন, আমার সময় কম। ঝুম দম নিল, তারপর বলল, তুমি আমাদের বাড়িতে এসে আমার ছবি তুলেছিলে, মনে আছে? হ্যাঁ আছে। ছবিটা কেন তুলেছিলে আর কাকে পাঠিয়েছিলে? অনেক বিরক্ত হলো কিন্তু প্রকাশ করলো না। এই জন্যই কল করেছেন? হ্যাঁ, বিষয়টি জানা জরুরি, প্লিজ বলো, অনেক উপকার হতো। অফকোর্স, ভাইয়া তুলতে বলেছিল আর ছবিটা তুলে ভাইয়াকে দিয়েছিলাম। ঝুম আবারও প্রশ্ন করলো, আর কাউকে দাওনি? একটু মনে করে দেখো। আমি আর কাউকে দেনি, নিজে ভাইয়ের হবু বউয়ের ছবি আমি অন্য কাউকে দেবো কেন? তোমার ভাইয়া দিয়েছে? আমার মনে হয় না ভাইয়া কাউকে দিয়েছে, কারণ সে নিজে জিনিস কাউকে দেয় না। আর যদি দিয়েও থাকে সেটা এখন আমার পক্ষে জানা পসিবল না, কারণ আমার ভাই মারা গেছে। ঝুম স্তব্ধ হয়ে রইল। আমার ভাই মারা গেছে, এই লাইনটা ওর বুকের ভিতরে তোলপাড় শুরু করলো। ঝুম কিছু না বলেই কল কেটে দিল। ওর কোনো উত্তর চাই না, দ্রুত ছবিটা জায়গা মতন রেখে দিল। অস্থির হয়ে বিছানায় গিয়ে বসলো। চট্টগ্রাম শহর থেকে কিছুটা দূরে পাহাড়ি এলাকা, আঁকাবাঁকা রাস্তা, দুপাশে ছোট ছোট পাহাড়। অন্ধকারের রাস্তায় গাড়ির হেডলাইট একমাত্র আলোর উৎস। রাস্তা ধরে অন্ধকারের মাঝ মধ্যে দু একটা টঙের চায়ের দোকান দেখা যাচ্ছে। দূর পাহাড়ে ছোট ছোট বাড়িগুলিতে নিভু নিভু আলো জ্বলছে। এর আগে কখনো চট্টগ্রাম আসা হয়নি শুদ্ধির। রাতের আলোয় পাহাড়ি সৌন্দর্য ধরা যাচ্ছে না। আগামীকাল সকালে কাজ ফেলে প্রথমে এলাকাটা ঘুরে দেখবে, বিকালের মধ্যে শহরে হোটেলে ফিরে যাবে। ওদের গাড়িটা থামলো এক সরু রাস্তার সামনে। শুদ্ধ, রনি, আবিদ আর জেসিকা গাড়ি থেকে নামলো। সরু রাস্তা ঘেঁষে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে। রাস্তার দুপাশে ল্যাম্পপোস্টে আলো জ্বলছে। ওরা আন্দাজ করতে পারছে এই সরু রাস্তা দিয়েই বাংলোতে যেতে হবে। নিজেদের লাগেজ হাতে নিয়ে আগাতে থাকলো। কিছুদূর যাবার পর একটা সাইনবোর্ড দেখতে পেল, তাতে তীর চিহ্ন দেওয়া। তীর চিহ্নটি ডান দিকে ইশারা করছে। ওরা ডান দিকে পা বাড়ালো। দ্রুত, খুব দূরে শিয়াল ডাকছে, সাথে কতগুলো কুকুর। জেসিকা ভয় পেয়ে গেল। ভয়ে শুদ্ধের সাথে সাথে হাঁটতে লাগলো। শুদ্ধ ওর দিকে বিরক্ত নিয়ে তাকালো। যে কিনা পিস্তল, চাকু, ছুরির সাথে অভ্যস্ত, কাউকে নির্দ্বিধায় আঘাত করতে পারে, রক্তারক্তি করতে পারে, সে শিয়ালের ডাক শুনে ভয়ে কুঁকড়ে যাচ্ছে। ওরা অবশেষে বাংলোর দরজার সামনে এসে পৌঁছালো। বাংলোর চারদিকে অসংখ্য আলো জ্বলছে। রাস্তাটা যতটা দুর্গম আর অন্ধকার ছিল, বাংলোটা ততটা নয়। বাংলো সম্পর্কে পুরো ধারণা পাল্টে গেল। কলিং বেল বাজাতেই কারুর ছুটে আসার শব্দ পেল। দরজা খুলে একজন ভদ্রলোক, তিনি হাসি মুখে ভেতরে যেতে বললেন। ওরা ভেতরে গেল। ভেতরে গিয়েই প্রফেসর সাহেবের সাথে দেখা করতে চাইলেন। ভদ্রলোক ওদের প্রফেসরের স্টাডি রুমে নিয়ে গেল। প্রফেসর ইখতিয়ার দুজন লোকের সাথে কথা বলছে। তাদের ভাবভঙ্গি বলে দিচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়েই তাদের কথা হচ্ছে। প্রফেসরের দরজার সামনে ওদের দাঁড়িয়ে থাকতে দেখে কথা থামিয়ে দিলেন। ওদের দিকে দৃষ্টিপাত করার পরপরই বাকি দুজনও ওদের দিকে চেয়ে আছে। প্রফেসর ওদের ভেতরে আসার অনুমতি দিলেন। শুদ্ধ একটা খাম বাড়িয়ে দিলেন তার দিকে। প্রফেসর খাম কোলে একটা সাদা কাগজ পেলেন। কাগজের সাংকেতিক ভাষায় কিছু লেখা। প্রফেসর আরেকবার ওদের দিকে তাকালো, তারপর বলল, বসো তোমরা। প্রফেসর তারপর সেই লোকটার দিকে তাকালো যে ওদের এখানে নিয়ে এসেছে। ওনাকে ইশারায় চা কফি বন্দোবস্ত করতে বলল। ওরা বসতেই প্রফেসর তার দুজন সতীর্থকের সাথে ওদের পরিচয় করিয়ে দিলেন। পাশাপাশি দুজন বসে আছে। ইনি হচ্ছেন এই থানার ওসি নুরুল হুদা, আর উনি হচ্ছেন স্পেশাল অফিসার কামরুল হাসান। শুদ্ধ, আবিদ, রনি আর জেসিকা ওদের দিকে একবার চেয়ে সাথে সাথেই প্রফেসরের দিকে তাকালো। প্রফেসর ব্যাপারটা বুঝতে পেরে কিঞ্চিত হাসলো।
আরে আরে কুল, ওরা আমার বন্ধু, কোনো সমস্যা নাই। তোমরা তোমাদের কাজ নির্দ্বিধায় করতে পারো, ওরা বরং তাতে সাহায্য করবে। শুদ্ধ আবিদ এতে সন্তুষ্ট হতে পারল না। ওরা সহজে কাউকে বিশ্বাস করে না, এমনকি নিজেদের উদ্দেশ্যে কারোর সাথে শেয়ার করে না। একটা ঘরে শুদ্ধ, আবিদ, রনি আর জেসিকা বসে আছে। ওদের গোপন বৈঠক চলছে। স্যার, স্পেশাল অফিসার এখানে কেন এসেছে? প্রফেসরকে পাহারা, তার নিরাপত্তার জন্যই এসেছে। আবির বসা থেকে দাঁড়িয়ে বলল, এখানে সম্ভবত হামলা হওয়ার সম্ভাবনা আছে। শুদ্ধ ওর কথা শুনে বলল, অসম্ভব কিছু নয়, এমন নিরিবিলি জায়গায় সুযোগ বেশি। প্রফেসরের এখানে আসা উচিত হয়নি। জেসিকা বোকার মতন প্রশ্ন করলো, হামলা করবে কারা? ওর প্রশ্ন শুনে শুদ্ধ চোখ পাকিয়ে তাকালো। জেসিকা বুঝতে পারছে না কি এমন ভুল বলল। আবিদের দিকে তাকালো। আবিদ মৃদু হেসে বলল, তুমি জানো না কে হামলা করবে? আচ্ছা বলো তো, আমরা এখানে কেন এসেছি, নাকি সেটাও ভুলে গেছো? রনি কৌতুক করে বলল, মানে এত কিছু থাকে না, তার মানে থাকি শুধু। শুদ্ধ ধমক দিল রনিকে। আমরা এখানে খোশ গল্প নয়, একটা কাজে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ কাজ। তাই সবাই সবার মন কাজের দিকে নাও, অন্যদিকে নয়। নয়তো চট্টগ্রামের কোনো এক আদিবাসীদের গ্রামে ফেলে চলে যাব। রনি আর জেসিকা দুজনেই ঢোক গিলে বলল, জি স্যার। টেবিলের ওপর ছোট বড় পিস্তল সাজানো। শুদ্ধ সবগুলির বুলেট চেক করছে। ওরা ওদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। খাবার টেবিলে প্রফেসর দুই বন্ধুর সাথে শুদ্ধের পুরো টিম ডিনার করতে বসেছে। খাওয়ার এক পর্যায়ে প্রফেসর বললেন, কেউ আমার উপর হামলা করবে এটা আমি বিশ্বাস করি না। আমি নিজের যোগ্যতায় নিজের জিনিস নিয়ে এক্সিবিশন করছি, এখানে কারো সমস্যা হওয়ার কথা না। শুদ্ধ প্লেটের নিচে থেকে পিস্তল বের করলো। ওর পিস্তল দেখে সবাই আতঙ্কিত চোখে তাকালো। প্রফেসর সর্ষের মধ্যে ভূত দেখতে পাচ্ছেন। আদি প্রফেসরকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ছিটকে তিনি বেকায়দায় টেবিলের নিচে পড়েন। প্রফেসরের অফিসার বন্ধুরা আকস্মিক আক্রমণে হতবিহ্বল। তারা যতই পদক্ষেপ নিতে যাবে তখন জানালার দিকে চোখ পড়ে। শুদ্ধ, আবিদ, রনি আর জেসিকা নিজেদের পিস্তল দিয়ে গুলি করছে। অফিসার দুজন অতঃপর আসল ঘটনা বুঝতে পারলো। প্রফেসরের বাংলোতে হামলা হয়েছে, আর সেটা প্রফেসরকে মারার জন্য। তাই তারা ওদের সাথে যোগ দিল। শুদ্ধ, আবিদ, জেসিকা আর বাকি দুজন অফিসার গুলি করতে করতে ধীরে ধীরে বাংলোর বাইরে চলে গেল। রনি থেকে গেল প্রফেসরের নিরাপত্তার জন্য। ওরা 6 জন ছিল। একজনের হাতে গুলি লেগেছে। শুদ্ধ ওদের পিছু নিতে নিতে ওরা একটা কালো গাড়িতে উঠে চলে গেছে। ওরা সবাই হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ জেসিকা চিৎকার করে উঠল, স্যার, আপনার হাত থেকে তো রক্ত বের হচ্ছে। সবাই শুদ্ধের দিকে তাকালো। শুদ্ধের ডান বাহু থেকে রক্ত ঝরছে। সাদা শার্ট রক্তে রঙিন হয়ে যাচ্ছে। শুদ্ধ নিজের হাতের দিকে চেয়ে সবার উদ্দেশ্যে বলল, ভাঙা কাচের টুকরো ঢুকে গিয়েছিল, এখন আমি ঠিক আছি। শুদ্ধ বিছানায় বসে আছে। জেসিকা ফার্স্ট এড বক্স নিয়ে শুদ্ধের কাছে আসে। রনি হন্তদন্ত হয়ে জেসিকার হাত থেকে বক্সটা নিয়ে ব্যস্ত গতিতে বলল, ধন্যবাদ ম্যাম। জেসিকা নির্বাক হয়ে ওর দিকে চেয়ে আছে। শুদ্ধকে নিজের হাতে ব্যান্ডেজ করে দিবে বলে নিয়ে এসেছিল। রনি এসে ওর সব ইচ্ছা আকাঙ্ক্ষায় পানি ঢেলে দিল। ওর কিছু বলার থাকলো না। মন খারাপ করে ঘর থেকে বের হয়ে গেল। রনি জানতো জেসিকা গোপন অভিলাষ, কিন্তু ইচ্ছে করেই এটা করেছে, নয়তো শুদ্ধ স্যার ওর 12টা বাজিয়ে দিত। ব্যান্ডেজ করা শেষে প্রফেসর এসে শুদ্ধের খোঁজ খবর নিয়ে গেল আর ওদের সবাইকে ধন্যবাদ জানালো। শুদ্ধের ইচ্ছে ছিল সারাদিন এলাকা ঘুরে বিকাল বের হবে, কিন্তু রাতের ঘটনার জন্য সকাল সকাল হোটেলের উদ্দেশ্যে রওনা দিল। প্রফেসর সাহেবও সকালবেলায় বাংলো ছাড়লেন। এক্সিবিশন শেষ করে ঢাকায় ফিরতে চান। কঠোর আইনি নিরাপত্তা এক্সিবিশন চলছে। শুদ্ধকে প্রফেসরের জন্য পাঠানো হলেও শুদ্ধ ব্যক্তিগত একটা কাজে এসেছে, গোপন একটা মিশন, যেটা ওর টিমের সদস্যরা জানে। আবিদ শুদ্ধের কাছে এলো। শুদ্ধ পায়চারি করছিল আর আশেপাশে দেখছিল। আবিদ ওর সামনে এসে আশেপাশে চেয়ে ফিসফিস করে বলল, রকির মোবাইল অন হয়েছে। আবিদের কথা শুনে চকিত হলো শুদ্ধ। রনি আর জেসিকাকে মেসেজ করে ইমার্জেন্সি ওদের জন্য বরাদ্দ রুমে আসতে বলল। শুদ্ধ তড়িঘড়ি করে ঘরে ঢুকতেই দরজার সাথে ধাক্কা খেলো। কাটা জায়গায় ব্যথা পেল। জেসিকা বিষয়টা লক্ষ্য করলো। ব্যথা লুকিয়ে রুমে ঢুকে রনির সাথে কথা বলছে। কথার ফাঁকে জেসিকাকে একটা কাজের হুকুম দিয়েছে, কিন্তু ওর খেয়াল অন্য জায়গায়। তাই ওকে ধমক দিয়ে বলল, জেসি, তোমাকে কিছু বলেছি,
লোকেশন ট্রেস করো। জেসিকা চমকে ওঠে আর তোতলাতে তোতলাতে বলল, জি স্যার। জি স্যার বলে ওর দিকে চেয়ে আছি। ও আসলে কিছুই শুনতে পায়নি। শুদ্ধ আবারও রেগে বলল, বলেছি লোকেশনটা ট্রেস করো। কার স্যার? শুদ্ধ আবিদের দিকে তাকালো আর বলল, এসব কোত্থেকে আসে? ওকে কেন নিয়েছিলি? যার কাজে কোনো মন নেই, এভাবে চলতে পারে না। ঢাকায় গিয়ে আমি ওর বিরুদ্ধে অ্যাকশনে যাব। আপাতত কাজটা ওকে করতে বল। শুদ্ধ রাগ করে রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় দরজায় একটা লাথি মেরে গেল। জেসিকা ওর ব্যবহারে প্রচন্ড কষ্ট পেল। শুকনো মুখ করে বসে আছে। আবিদ ওর পাশে বসে বলল, জেসি শুদ্ধ বিবাহিত, 1 সপ্তাহ হয়নি ও বিয়ে করেছে, তাই মাথায় থেকে এসব বের করে মন দিয়ে কাজ করো, নয়তো এটাও থাকবে না। জেসিকা ওর দিকে ছলছল চোখে তাকালো। স্যার বিয়ে করেছে, কিন্তু তার বিয়েটা তো। আবিদ শান্ত কণ্ঠে বলল, বিয়ে তো বিয়েই, এই নাম্বারটা নেও আর লোকেশন জানাও, নয়তো শুদ্ধ আরো রেগে যাবে। তুমি তো জানো সাজিদের বিষয়টা 1 বছরেও সুলভ করতে পারিনি। আমরা এটা নিয়ে কত ঝামেলায় আছি। সাজিদের বিষয়টি দ্রুত সুলভ করতে হবে, নয়তো বিপদ শুধু আমাদের নয়, সবার। জি স্যার। জেসিকা নিজের কাজ করতে লাগলো। শুদ্ধ ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। নাম্বার ট্রেস করে জানতে পারলো রকি ঢাকায় যাচ্ছে। যে কাজে এসেছিল সেটাও শেষ, তাই চট্টগ্রামে বসে থাকার মানে হয় না। ঝুমকে একা রেখে এসেছে। ওর জন্য মনটা কেমন করছে। বাড়িতে ঢুকেই ঝুমের খোঁজ করলো, কিন্তু ওকে কোথাও পেল না। শুদ্ধকে দেখে ওরা অবাক হলো। ছেলের আগামীকাল আসার কথা ছিল, এত তাড়াতাড়ি চলে এলো কি করে? শুদ্ধ, তুমি? তোমার তো আগামীকাল আসার কথা ছিল। হ্যাঁ বাবা, কাজ শেষ তাই চলে এলাম। ঝুম কোথায়? ঝুমকে তৃপ্তির সাথে ওদের বাড়িতে পাঠিয়েছি। মেয়েটা সারাদিন একা একা মন খারাপ করে বসে থাকে, তাই বললাম একটু ঘুরে আসো। কখন গিয়েছে আর আসবে কখন? এত অস্থির হওয়ার কিছু নেই, সকালে গিয়েছে, চলে আসবে কিছুক্ষণ পরে। তৃপ্তি আমাকে কল দিয়েছিল। শুদ্ধের বাবা চলে গেল। শুদ্ধ ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ঝুম দরজার কাছে গিয়ে টুকটাক শব্দ শুনতে পেল। ঘরে কে আছে দেখার জন্য দ্রুত পায়ে ঘরে ঢুকে দেখে শুদ্ধ আয়নার সামনে বসে আছে। ওর শার্ট একপাশ খোলা, ডান বাহুর পেছনের দিকে কেটে গেছে। শুদ্ধ সেখানে মলম লাগাচ্ছে। ঝুম অস্থির পায়ে ওর কাছে গিয়ে বলল, এ মা, এতখানি কাটলো কি করে? শুদ্ধ ওর দিকে তাকালো। ওর অস্থির মুখের দিকে চেয়ে রইল। শুদ্ধ এভাবে ওর দিকে তাকাতেই ঝুম বিব্রত বোধ করলো। চোখ সরিয়ে নিল। তারপর আবারও শুদ্ধের দিকে তাকালো। শুদ্ধের অর্ধ শরীর খোলা, সেদিকে চোখ পড়তেই অস্বস্তি আরো বেড়ে গেল। ঝুম ঢোক গিলে সরে গেল। শুদ্ধ মৃদু হাসলো। আয়নার দিকে চেয়ে বলল, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঝুম আর চোখে চেয়ে বলল, অ্যাক্সিডেন্ট কি করে? কাচের ভাঙা টুকরো ঢুকে গেছে। ঝুম আতঙ্কিত হয়ে ওর কাটা ঘায়ের দিকে তাকালো। শুদ্ধের মলম লাগানো শেষ। শার্টের বোতাম লাগাতে লাগাতে ঝুমের কাছে এসে দাঁড়ালো। ঝুমকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, আমার জন্য অপেক্ষা করতে পারলে না? একা একা বাপের বাড়ি থেকে বেরিয়ে এলে? মানে আসলে বাবা বললো তাই। তাছাড়া আমারও একা একা ভালো লাগছিল না। মিস করছিলে আমায়? শুদ্ধ একধানে ওর দিকে চেয়ে রইল। ওর চুলগুলো কানের পিছনে গুঁজে দিল। ঝুম লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। শুদ্ধ ওকে আরো লজ্জায় ফেলতে চায় না, তাই লাগেজ খুলতে লাগলো। লাগেজ খুলে একটা বক্স বের করতেই মেঝেতে ওর পিস্তলটা ছিটকে পড়লো। শুদ্ধ আর ঝুম দুজনের দৃষ্টি পড়লো সেদিকে। শুদ্ধ মেঝে থেকে চোখ সরিয়ে ঝুমের দিকে তাকালো। ওর চোখে ভয় আর আতঙ্ক। ঝুম ঢোক গিলে শুদ্ধের দিকে তাকালো। ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। এর আগে কখনো পিস্তল দেখেনি। ঝুম থমথমে মুখে বলল, আপনি কে বলুন তো? আপনার কাছে এটা কি করে এলো? আপনি কি সন্ত্রাসী? শুদ্ধ মেঝে থেকে পিস্তলটা তোলার জন্য পা বাড়াতেই ঝুম দুপা পিছিয়ে গেল। শুদ্ধ মেঝে থেকে পিস্তলটা তুলে মুচকি হেসে বলল, এটা বৈধ, কাগজপত্র আছে আমার কাছে, তুমি চাইলে দেখাতে পারি। ঝুম আর চোখে ওর দিকে তাকালো। সন্দেহ নিয়ে ফের প্রশ্ন করলো, পিস্তল দিয়ে আপনার কি কাজ? নিরাপত্তার জন্য কত জায়গায় ঘুরে বেড়াই, এ শহর থেকে ও শহর, এ দেশ থেকে ও দেশ। শুদ্ধ তড়িঘড়ি করে পিস্তলটা আলমারিতে রেখে দিল। ঝুম তখনও থায় দাঁড়িয়ে। ওর দৃষ্টি আলমারির দিকে। প্রথমবারের মতন জিনিসটা দেখেছে, তাই ওর ঘোর এখনো কাটেনি। বারবার শিউরে উঠছে। শুদ্ধ লাগেজ থেকে একটা প্যাকেট বের করে ঝুমের সামনে ধরলো।
ঝুমের ঘোর ভাঙলো, প্যাকেটের দিকে চেয়ে শুদ্ধকে প্রশ্ন করলো, কি এটা? সেটা জানার জন্য অবশ্যই প্যাকেট খুলতে হবে। শুদ্ধ ঝুমের হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে মোবাইল নিয়ে বারান্দায় গেল। ঝুম শুদ্ধের দিকে অবাক হয়ে তাকালো, তারপর প্যাকেটটা নিয়ে খুলতে লাগলো। একটা শাড়ি, 2 ডজন চুড়ি, বেলি ফুল, কানের দুল, গলার হার, এক পাতা টিপ। দেখে মনে হচ্ছে এটা কোনো প্যাকেজ। ঝুম মৃদু হাসলো। ঠিক তখনই শুদ্ধ ঘরে এলো, ঝুমকে দেখে বলল, বাপের বাড়ি থেকে তো একা একাই বেরিয়ে এলে, আমার জন্য অপেক্ষা করার ধৈর্য পর্যন্ত তোমার ছিল না। ঝুম ওর কথায় ভীষণ লজ্জা পেল। বাবা বললেন তাই, আর আমারও মন খারাপ হচ্ছিল। তাছাড়া আমরা তো আবার আগামীকালই যাচ্ছি। কে বলে যাচ্ছি? শুদ্ধের কথা শুনে ঝুম ফ্যাকাশে মুখে চেয়ে রইল। ওর মুখের খুশির আভাটা মিলিয়ে গেল, মনটাই খারাপ হয়ে গেল। ঝুম মন খারাপ করে চোখ নামিয়ে নিল। ওর চোখের কোণে পানি জমেছে। ভেবেছিল সব ঠিক হয়ে যাচ্ছে, শুদ্ধও নর্মাল হয়ে যাচ্ছে, কিন্তু আর আমি তো মজা করছিলাম, তুই মন খারাপ করতে বসে গেলে। শুদ্ধ মৃদু হাসলো। শুদ্ধকে এই প্রথম হাসতে দেখলো ঝুম। ওর কথা আর হাসি দেখে মন খারাপ উবে গেল। প্রফুল্ল হয়ে বলল, কখন যাব আমরা? সকালেই তৈরি হয়ে নিও, তবে আমি কতক্ষণ থাকতে পারবো জানি না, কাজ আছে আমার। ঝুমের ছোট মামার কথা মনে পড়লো। ছোট মামা ওকে দেখেই বলেছিল, কাজ পাগলা জামাই পেয়েছিস। এখন দেখছে সত্যিই তাই, কাজ ছাড়া কিছুই বোঝে না। ঝুম সকালবেলায় শুদ্ধের দেওয়া শাড়ি পরে তৈরি হয়ে নিয়েছে। শুদ্ধ তৈরি হয়ে ঝুমকে নিজের দেওয়া শাড়ি পরতে দেখে মনে মনে বেশ খুশি হলেও মুখে প্রকাশ করলো না। ঝুম খুব আশা করেছিল শুদ্ধ কিছু বলবে, কিন্তু না, কিছুই বলল না। তবে ঝুমের এ নিয়ে মন খারাপ হলো না। সবার প্রকাশ করার ওয়ে এক না। তাছাড়া বাপের বাড়ি যাচ্ছে, বাপের বাড়ি যাওয়ার সময় মেয়েদের এত কিছু মনে নেওয়ার সময় হয় না। ঝুম আর শুদ্ধের সাথে তৃপ্তিও যাচ্ছে, ঝুমই নিয়ে যাচ্ছে। শুদ্ধ, ঝুম আর তৃপ্তি গাড়ি থেকে নামতেই দেখে পুরো পরিবার ওদের অভ্যর্থনা জানাতে হাসি মুখে দাঁড়িয়ে আছে। শুদ্ধ সবাইকে সালাম দিল, ওদের কুশল বিনিময় করে ভেতরে নিয়ে গেল। এই প্রথম ঝুমেদের বাড়িতে এলো শুদ্ধ। উর্মি ঝুমকে সাথে নিয়ে গেল। শুদ্ধ চুপ করে বসার ঘরে বসে আছে। এভাবে বসে থাকতে ভালো লাগছে না। রেজওয়ান এলো ওর সাথে আলাপ করতে। রেজওয়ানকে দেখে চিনতে ভুল হয়নি শুদ্ধের। সেদিন ঝুমকে ওর হাতে তুলে দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিল। সে ঝুমের বোন জামাই। রেজওয়ান শুদ্ধের পাশে বসলো। কি ভাই, একা একা বসে আছো কেন? রেজওয়ানের সাথে খোশ গল্প করতে এসেছে। রেজওয়ান ওর সাথে খোশ গল্প করতে এসেছে, সেটা ওর ভাব দেখেই বুঝতে পারছে। শুদ্ধের কারোর সাথে বাড়তি আলাপ করা পছন্দ নয়, কিন্তু এখন বাধ্য হয়েই করতে হবে। হ্যাঁ, ওই আর কি। তা কাজ কেমন চলছে? অনেক দূর এগিয়েছো নিশ্চয়ই। শুদ্ধ চকিত হলো ওনার কথা শুনে। বিস্ময় নিয়ে তার দিকে তাকালো। সে মিটমিটিয়ে হাসছে, তার হাসিতে রহস্য বিদ্যমান। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে বলল, কোন কাজ? রেজওয়ান মুচকি হেসে প্রসঙ্গ পাল্টে বলল, তোমার বিজনেস। কাজের জন্যই তো শ্বশুর বাড়িতে আসতে পারোনি, 2 দিন পর আসতে হলো। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কাজ ছিল। জি, গুরুত্বপূর্ণ বিষয়, মিটিং ছিল ঢাকার বাইরে, তাই তো দেরি হলো। প্রত্যুত্তরে রেজওয়ান শুধু বলল, বেশ বেশ, কাজের প্রতি উদ্যম থাকা ভালো। তা আমার শালিকা তোমাকে জ্বালাচ্ছে না তো? জি না। সে অবশ্য অজানা নয়, ঝুম যথেষ্ট ভালো মেয়ে, কিন্তু সমস্যা হচ্ছে সাদিতের সাথে বিয়ের কথা হয়েছিল, মনে মনে স্বপ্ন বুনে ফেলেছিল, তাই সবকিছু ওর একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। তুমি একটু মানিয়ে নিও। সাদিতের কথা বলে রেজওয়ান ওর মনটাই খারাপ করে দিল। শুদ্ধের এইসব প্রসঙ্গে কথা বলা অবান্তর মনে হলো। রেজওয়ান কেন এসব বিষয় তুলছে? ইচ্ছে করে নয় তো? সমস্যা থাকলে ঝুম বলবে, ওর দুলাভাই কেন? কার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেটা গুরুত্বপূর্ণ নয়, কার সাথে বিয়ে হয়েছে সেটা জানাই যথেষ্ট। বিয়ের আগে এমন দু একটু হয়, ওসব নিয়ে আমি মাথা ঘামাই না দুলাভাই। রেজওয়ান শুধু সায় দিল ওর কথায়। উর্মি জোর করে ঝুমকে নতুন শাড়ি পরিয়ে সাজিয়ে দিচ্ছে। কেন এমন করছে বুঝতে পারছে না। ঝুম না চাইতেও ওকে জোর করে সাজিয়ে দিচ্ছে। তৃপ্তি ওর পাশে বসে আছে। ঝুম শুধু ভাবছে, খাওয়া দাওয়ার পরে শুদ্ধ কোথায় আছে? নিশ্চয়ই একা একা ঘরে বসে আছে। আর ভাবছে মেয়েটা বাপের বাড়িতে এসে একদম ভুলে গেল, নিজের মতন আছে। নিশ্চয়ই ভাই বোনদের সাথে গল্প করছে, কেয়ারলেস মেয়ে। কিন্তু ঝুম এখানে বেকায়দায় ফেসে গেছে সেটা কি জানে?
উর্মি ঝুমকে তৈরি করে ওর ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকে ওর চোখ চড়ক গাছ। পুরো ঘর ফুল দিয়ে সাজানো হয়েছে। ঝুম বোনের দিকে বড় বড় চোখ করে তাকালো। এসব কি আপু? দেখতে পাচ্ছিস না বাসর সাজিয়েছি। কিন্তু কেন? আজকে আমাদের বাসর ঘর। হ্যাঁ, সাধারণ বাসর ঘর দুবার সাজানো হয়, একবার শ্বশুর বাড়ি, তারপরের দিন বাপের বাড়ি। দুদিন লেট করে এসেছিস তাই লেট বাসর ঘর পেয়েছিস, সিম্পল। আপু এসবের কোনো প্রয়োজন ছিল না। যখনকার জিনিস তখনই হয়নি, এখন কেন? আমি শাড়ি চেঞ্জ করে আসি, আর এসব ফুল টুল সরাও। ঝুমের সুরে বিরক্ত বিদ্যমান। ওর আপু ধমক দিয়ে বলল, এত বেশি বুঝিস না, শুদ্ধকে এখনই নিয়ে আসবে, উল্টাপাল্টা কথা বলিস না, ও এসে শুনবে। শুদ্ধকে নিয়ে এলো ঝুমের ছোট ভাই। ঝুম তখনও ঠায় দাঁড়িয়ে। শুদ্ধকে দেখে চোখ নামিয়ে নিল। শুদ্ধ ঘরটা দেখে আবারও ঝুমের দিকে তাকালো। কিরে, দুজনেই এখানে দাঁড়িয়ে থাকবি? রাত পার হয়ে যাচ্ছে তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করলে এত কষ্ট করে বাসর কেন সাজানো হলো? উর্মির কথা শুনে ওরা দুজনেই থতমত খেয়ে গেল। উর্মি তৃপ্তিকে নিয়ে চলে গেল। ঝুম দরজা বন্ধ করতে করতে শুদ্ধ ফ্রেশ হতে গেল। শুদ্ধ ফ্রেশ হয়ে এসে ঝুমকে খাটে পা ঝুলিয়ে বসে থাকতে দেখলো। শুদ্ধ ঝুমকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। ওর ভেতরে গোপন একটা আকাঙ্ক্ষা জন্ম নিল। ধীরে ধীরে ঝুমের কাছে গেল। ঝুম ওকে দেখে নড়ে চড়ে বসে। শুদ্ধ ঝুমের পাশে বসে ওর হাতটা ধরলো। আকস্মিক ঘটনায় ঝুম ছিটকে সরে গেল। ঝুমের ইহেন আচরণে শুদ্ধ বিস্ময়ের পাশাপাশি অপমানিত হলো। লজ্জাও লাগছে। ঝুম এমন কিছু করবে বুঝতে পারেনি। আর নিজেও কন্ট্রোললেস হয়ে পড়েছিল। ঝুমের শুদ্ধের দিকে চেয়ে হুঁশ এলো। ও কি করেছে সেটা বুঝতে পারলো। শুদ্ধ ওর হাজবেন্ড, ওর ওপর সম্পূর্ণ অধিকার আছে। এমন আচরণ করা উচিত হয়নি। কেন এমন করলো সেটাও বুঝতে পারছে না। কেননা ও তো চায় শুদ্ধের সাথে ওর সম্পর্কের উন্নতি হোক, শুদ্ধকে ভালোবেসে নতুন করে সবকিছু শুরু করতে। ঝুম শুদ্ধের থতমত মুখের দিকে চেয়ে বলল, সরি, আসলে হঠাৎ করে হাত ধরায় আমি একটু চমকে উঠেছিলাম। আমার এটা উচিত হয়নি। আই এম রিয়েলি সরি। শুদ্ধ মৃদু হাসলো। ও রেজওয়ানের বলা কথাগুলো মনে পড়লো, তাই বলল, ইটস ওকে। আমি জানি এসব তোমার জন্য মেনে নেওয়া ইজি না। আমি বোধহয় তাড়াহুড়ো করে ফেলেছি। না মানে তেমন কিছু নয়। দেখো ঝু, মনের বিরুদ্ধে গিয়ে আমার কাছে আসার প্রয়োজন নেই। আমি পুরুষ মানুষ, আমার শারীরিক একটা চাহিদা আছে। তার মানে এই নয় মানসিক চাহিদা নেই। সবাই শারীরিক চাহিদা পূরণের জন্য বিয়ে করে না। আমি তোমাকে চাই, তবে পুরোটা। শুদ্ধের নেশালো কণ্ঠে চমকে উঠে ঝুম। একটা পুরুষ ওকে পুরোটা চাচ্ছে। শুদ্ধ আবারও বলল, যেদিন মনে হবে তুমি পুরোপুরি আমার হতে পেরেছো, আমি পুরোপুরি তোমার হতে পেরেছি, সেদিন ভালোবাসা তোমাদের আমাদের রাজত্ব করবে। শুদ্ধ শুয়ে পড়ল। ঝুম স্থির হয়ে বসে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। শুদ্ধের দিকে চেয়ে ওকে বোঝানোর চেষ্টা করছে। শুদ্ধ চোখ বন্ধ করে, তবে ঘুমায়নি। এত তাড়াতাড়ি ঘুমানোর কথাও না। শুদ্ধ বন্ধ চোখেই বলল, সারা রাত আমাকে দেখে কাটাও, এটাই বেটার হবে। ঝুম ওর কথা শুনে লজ্জা পেয়ে ঘুরে গেল। শাড়ি চেঞ্জ করে সুতির জামা পরে শুয়ে পড়ল। শুদ্ধের ঘুম অতটা গভীর না। সামান্য শব্দে কিংবা নড়াচড়ায় ঘুম ভেঙে যায়। ঘুমের মধ্যেও সতর্ক থাকে। ওর মনে হচ্ছে একটা নরম তুলতুলে শরীর ওর বুকের ভেতরে ঢুকে যাচ্ছে। ঘুম ভাঙতেই মৃদু আলোতে ঝুমকে দেখল ওর নিজের জায়গায়, আর বালিশ ছেড়ে গুঁজতে গুঁজতে শুদ্ধের সাথে লেপ্টে আসছে। মনে হচ্ছে ওর ভেতরে অনাবিল শান্তি খুঁজে পাচ্ছে। শুদ্ধ মুচকি হাসলো। ঝুমের কপালে আলতো করে হাত রাখলো। তারপর আঙুল দিয়ে রেখা আঁকিবুকি করছে। ঝুম নড়ে চড়ে ওঠে। শুদ্ধ চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে। ঝুমের ঘুম ভাঙতেই নিজেকে শুদ্ধের একদম কাছে আবিষ্কার করে। যাতে লজ্জায় না পড়তে হয়, তাই ধীরে ধীরে অতি সাবধানে সরে গিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ে। শুদ্ধ চোখ খুলে ঝুমকে দেখলো। ঝুম নিজের জায়গায় গুটিসুটি হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পরে শুদ্ধ বিছানা ছেড়ে নামলো। ওর ঘুম আসছে না। বারান্দায় গিয়ে দাঁড়ালো। ভোর হতে এখনো অনেক সময় বাকি। চারদিকে ঘুরঘুটে অন্ধকার। মাঝে মধ্যে দু একটা পাখি ডেকে উঠছে। শুদ্ধ পায়চালি করছে। হঠাৎ মনে হলো বাগানে একজন লোক চোরের মতন হাঁটছে। শুদ্ধ রিয়েক্ট না করে চুপচাপ দেখছে। কি চুরি করতে এসেছে সেটাই দেখছে। লোকটা বারবার বাড়ির দিকে তাকাচ্ছে। শুদ্ধ বারান্দার একপাশে সরে গেল যাতে দেখা না যায়। লোকটা গেট দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে। শুদ্ধ খেয়াল করলো লোকটাকে, যে লোকটা পোশাক পরিচ্ছদ বলে দিচ্ছে সে ভদ্রলোক, চোর নয়।
শুদ্ধ ভালো করে খেয়াল করতেই রেজওয়ানকে দেখতে পেল। অস্ফুট স্বরে বলল, রেজওয়ান